সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1449তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ ওয়াসিম হোসেনের জীবনের হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল নির্মম বাস্তব সত্য। বাসর ঘরে পরিচয় হয় ভাই বোনের। বিয়ে হলো, বিয়ের পর বাসর ঘরে গেল, এরপর জানা গেল যে তারা আসলে ভাই বোন। এই গল্পটা রাজধানী ঢাকার বুকে ঘটে যাওয়া এক আলোচিত সমালোচিত আজ থেকে বহু বছর আগের এক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াসিম হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ওয়াসিমকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওয়াসিম হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে আর আমার মা রয়েছে। আমাদের পরিবারে এছাড়া আর কেউই নেই। রাজধানী ঢাকার বুকে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবীর পাশাপাশি আমার বাবা একজন ভালো মানের ব্যবসায়িকও ছিলেন। চাকরি আর ব্যবসা এই দুটোকে মিলিয়ে যে পরিমাণে টাকা আমার বাবা উপার্জন করে তা দিয়ে রাজধানী ঢাকার বুকে আমার বাবা একটা বাড়ি নির্মাণ করে। বাবার সেই নির্মিত বাড়িতেই আমি, মা, বাবা আমরা সবাই মিলে সুখে দুঃখে আরামায়েশে জীবন কাটাচ্ছিলাম। আমার শৈশবের দিনগুলো একটু ব্যতিক্রমধর্মী। 8-10টা জীবনের মতো আমার জীবনটা নয়। আমি আস্তে আস্তে করে যখন বড় হতে থাকি আমাদের পরিবারে, তখন একটা জিনিস আমার চোখে পড়ে, তা খুবই অবাক করার মতো। সেটা ছিল আমার বাবা মা দুজনেই ছিল একেবারে কুচকুচে কালো। আমার মাও কালো, বাবাও কালো, কিন্তু আমি জানি দেখতে খুব বেশি সুন্দর হয়েছিলাম। এই প্রশ্নটা আমার মনে বারবার জাগতো যে আমি এতটা সুন্দর কেন, আমার বাবা মা উভয়ই কেন কালো। এটা নিয়ে আমি বেশিরভাগই যখন আমার আম্মুর সাথে কথা বলতাম, আমার আম্মু বলতো আমার নানু নাকি দেখতে খুব সুন্দর ছিল। আমার নানুমণি মারা গেছে। আমার নানুর বাড়ি ছিল বরিশালে, মানে আমার নানার বাড়ি। তো বলে আমার নানু নাকি দেখতে খুব বেশি সুন্দর ছিল। নানু সুন্দর হওয়ার কারণেই আমিও দেখতে অনেকটাই আমার নানুর মতো হয়েছি। এই কথাটাই আমার মা আমাকে বলতো। এটাই আমি তখন বিশ্বাস করতাম। যদিও আমার বাবার বাড়ি ছিল পুরান ঢাকায়, কিন্তু আমার বাবা পুরান ঢাকায় থাকে না। আমার মাকে বিয়ে করে আমার বাবা আলাদাই থাকে এবং বাবা তার আমার দাদার কোনো সয় সম্পত্তি আমার বাবা নেয়নি। এটা কেন, পারিবারিক কোনো এক ঝামেলা সম্ভবত, কিন্তু এই বিষয়ে আমার বাবা কোনো সময় আমাকে কিছু বলেনি। আর আমি কখনো আমার দাদার বাড়িতে যেতে চাইলেও আমার বাবা আমাকে ঠিক যেতে দিত না। এর কী কারণ তা আমি ঠিক আজও জানি না। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। ছোটবেলা থেকে বাবা মা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসছে। আমাকে আদর ভালোবাসায় কোনো অংশে তারা কমতি রাখেনি। আমার কোনো চাহিদা, আমার কোনো চাওয়া পাওয়া তারা তাদের জীবন দিয়ে হলেও তা পূরণ করার জন্য চেষ্টা করেছে। তার অনেক ঘটনাও আমার জীবনে আছে। যাই হোক, এরকম করে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করি। ছোটোবেলা থেকে আমি খুব বেশি মেধাবী ছিলাম। বাংলার পাশাপাশি আরবিতেও আমি খুবই পারদর্শিক। আমাকে কোরআন পড়া শিখিয়েছে আমার মা। নিজে আমাকে সকালে হুজুরের কাছে মসজিদে দিয়ে আসতো, আমি সেখানে কোরআন পড়তাম এবং বাবা গিয়ে রাতে আমাকে বাড়ি নিয়ে আসতো। বাবা এরপরে 1 ঘন্টা পরে গিয়ে আমাকে বাড়ি নিয়ে আসতো। দেখা যায় পরিবারের মানুষগুলো আমার প্রতি খুবই টান আর ভালোবাসা ছিল। আমি যখন স্কুলে পড়ি, এসএসসি পরীক্ষা দিব, তার আগ মুহূর্তে আমার জীবনে একটা ঘটনা ঘটে। এই ঘটনাটা একটু অন্যরকমই বলতে পারেন। আমার বাবা মা দুজনেই একটু আলাদা আলাদা থাকতো, আলাদা বলতে আমাকে একটু আলাদা রাখতো। যেমন আমার বাবা মা এক রুমে থাকতো, আমি আমার রুমে থাকতাম। আমার বাবা মা কখনোই আমার রুমে যাইতো না। আমার রুমে সম্পূর্ণ আমি একাই থাকতাম। আমার বাবা মা কখনোই আমার রুমের ভিতরে যাইতো না আমার অনুমতি ছাড়া। তো আমি এসএসসি পরীক্ষা দিব, ওই আগ মুহূর্তে আমার এক বন্ধু এবং আমারই এক ক্লাসমেট নাম হচ্ছে সিনথিয়া এবং আমার বন্ধুর নাম হচ্ছে সবুজ। তো সবুজ এবং সিনথিয়া দুজনের খুবই কঠিন প্রেম এবং আমাদের স্কুলে তাদের ওই প্রেমের গল্পটা জানে না এমন কোনো মানুষ নাই। তাদের ওই প্রেমের গল্পটা খুবই রোমান্টিক একটা গল্প এবং এটা নিয়ে আমরা খুব মজাও করি। সবুজ যদিও আমাদের ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু দেখতে শুনতে সবুজ খুব একটা সুন্দর ছিলেন না। যাই হোক, একটা পর্যায়ে এসএসসি পরীক্ষার তখন প্রায় 3 মাস আগে
ওই মুহূর্তে হঠাৎ করে সিনথিয়ার পরিবার থেকে সিনথিয়ার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যেহেতু মেয়ে ক্লাস 10-এ পড়ে। আর আমাদের ওই সময়টাতে দেখা যায় 9-10-এ পড়া অবস্থায় মেয়েদের বিয়ে হয়ে যেত। যারা ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে এদেরই ভালো ভালো জায়গায় বিয়ে হয়ে যেত। তো মেয়েটাও দেখতে শুনতে ভালো ছিল, একটা ভালো বিয়ের প্রপোজাল চলে আসছে। এখন বিয়ের প্রপোজাল আসার পরে মেয়ের বাবাও সেখানে রাজি হয়ে গেল। এদিক দিয়ে সবুজের অবস্থা তো নাজেহাল। সবুজ কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় নিচ্ছে এবং ও বিষ খাবে, ফাঁসি দিবে, মানে খুব খারাপ একটা অবস্থা ওর। তো এরকম একটা অবস্থা দেখার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম, হায় আল্লাহ এখন আমি কি করব। মানে আমি আবার সবুজকে খুব ফ্রেন্ডলি পছন্দ করতাম, আমার বন্ধু হিসেবেও খুব কাছের একটা বন্ধু ছিল। এর কিছুদিন পরে হঠাৎ করে একদিন হলো কি, সবুজ, আমরা ভাবছিলাম যে সবুজ সম্ভবত বাড়ি থেকে পালায়ে গেছে বা কিছু একটা। সিনথিয়ার সঙ্গে সবুজের কোনো যোগাযোগ নাই। সিনথিয়াদের বাসায় আমরা গিয়েছিলাম, ওরা আব্বা মা আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলেছে এবং তার ওই প্রেমের বিষয়টা, সিনথিয়ার প্রেমের বিষয়টা মূলত তার বাবা মা কেউই জানে না, এটা ওর ফ্যামিলির কাছেও সম্পূর্ণ অজানা। যাই হোক, এরপর আমি তখন সিনথিয়াকে সিনথিয়াদের পরিবারেও গেলাম, পরে সবুজকে খুঁজে পাওয়া যায় না। তো একদিন হলো কি, বিকেলবেলা আমি আমাদের এখানকারই আমাদের এলাকাতে একটা মাঠ আছে, নন্দা মাঠ বলে, আমি ওই নন্দা মাঠে খেলতে গেছিলাম। তো নন্দা মাঠে খেলতে এসেছি এবং ওই সময় একটা ছেলে আমার এসে বলতেছে যে ওয়াসিম ভাই আপনার একটা লোকে ডাকতেছে। তো এটা বলার পরে আমি একটু অবাক হলাম যে আমাকে কে ডাকে। তারপর গেলাম মাঠের একটা কোণার ভিতরে এবং মাঠের ওই কোণার ভিতরে যাই দেখি যে আমার বন্ধু সবুজ ওখানে দাঁড়ায় আছে। সবুজকে দেখে আমি অবাক। আজকে প্রায় 3 থেকে 4 দিন পরে সবুজের সঙ্গে দেখা এবং সবুজের বাবা মাও যেটা বললো যে সবুজ বাড়ি থেকে বেরিয়ে গেছে, কই গেছে না গেছে এর কোনো খবর নাই। এবং সবুজের বাবা মাও মোটামুটি অনেকটা বড়লোক, তাদেরও মোটামুটি ঢাকাতে বাড়ি গাড়ি আছে। যাই হোক, এবার সবুজকে তখন সবুজের আব্বা মা তো খুঁজে পায় না এবং এরপর ওর সঙ্গে আমার হঠাৎ এখানে দেখা। আমার এই দেখে ও কান্না করে দিছে, জড়ায় ধরে কান্না করে দিছে। কান্না করে দিয়ে বলতেছে দোস্ত আমারে বাঁচা। পরে আমি বললাম যে কী হয়েছে তোরে বাঁচাবো, তুই কই গেলি, হঠাৎ করে তোরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সিনথিয়ার বিয়ে ঠিক হয়ে গেল, এরপর থেকে তুই উধাও, তুই কই চলে গেলি। পরে আমরা বলে দোস্ত যেমনি পারিস আমারে বাঁচা, চল আমি তোরে নিয়ে যাব। এই কথা বললো আমাকে যেই মাঠটা আছে মাঠের একটা কোণার মধ্যে নিয়ে গেছে এবং মাঠের কোণায় যাওয়ার পরে আমি ওখানে দেখি যে আমাদের ওই ফ্রেন্ড আমাদের ওই বান্ধবী আর কি, ক্লাসমেট সিনথিয়া ওখানে দাঁড়ায় আছে। একটা বোরকা পরা অবস্থায়, মুখটা খোলা, হিজাবটা খোলা, ও দাঁড়ায় আছে। ওর ওখানে দেখে তো আমি অবাক, আয় হায় ই আল্লাহ কী কাণ্ড। আমি তখন সবুজরে বললাম কি রে, সিনথিয়ার না বিয়ে 2 দিন পরে, সিনথিয়া এখানে কেন? আমার বলে দোস্ত আমি সিনথিয়াকে নিয়ে পালাইছি। আমি বললাম পালাইছিস কবে? বলে এই তো কিছুক্ষণ আগে। আমি বললাম তো আমি বুঝতে পারলাম না। ওই সিনথিয়া এবং ওয়াসিম আর কি বলে সবুজ, ওরা দুজনেই তখন আমার হাত চেপে ধরে বলে যে দোস্ত যেমনি পারিস আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দে। এখন আমি থাকার ব্যবস্থা কোথায় করবো বলেন? আমার তো থাকার আমার তো আমার বাড়ি আছে, এছাড়া তো আমার আর কোথাও নেই। পরে আমি সবুজরে বললাম যে সবুজ আমি কোথায় নিয়ে যাব? তুই তো জানিস আমার থাকার মতো তেমন কোনো ফ্রেন্ড সার্কেল কেউই নেই, আমার কোনো আত্মীয় স্বজনও ঢাকাতে নেই। পরে আমার বলে দোস্ত তোদের বাসাটা তো পুরো খালিই থাকে, বাসা তো কেউ থাকে না, আমার তোদের বাসায় একটু থাকার ব্যবস্থা করে দে, তোদের বাসায় আপাতত থাকার ব্যবস্থা করে দে, এরপর না হয় আমি একটা ব্যবস্থা করব। তা আমাদের ওই আমরা যে ইউনিটে থাকতাম আর কি, ওখানে এক রুমে আব্বা আম্মা থাকতো, আরেক রুমে আমি থাকতাম, এছাড়া আরও 3টা রুম আছে পুরো খালি পড়ে থাকতো। মাঝে মাঝে ধরেন গেস্ট মেহমান আসলে রুমগুলোতে থাকতো, আর তা না হলে এই রুমগুলো দেখা যায় সবসময় খালিই থাকতো। পরেও আমারে বলে যে তুই আপাতত আমার একটা রুমে থাকার একটু ব্যবস্থা করে দে, আমি একটা রুমে থাকি, এরপর আমি সিনথিয়াকে নিয়ে কোথাও চলে যাব। তো আসলে বন্ধু মানুষ তো, আর তখন তো ধরেন আপনি 10 ইয়ার্সের বয়স, 9-10-এ পড়ি, ওই সময় রক্তটা একটু গরমই থাকে, আর কোনো প্রেম ভালোবাসার আপনার জোড়া লাগানোর জন্য, বন্ধুর প্রেমের জন্য তো জীবনও দিতে পারি, এরকম একটা বয়স ছিল সেই সময়টাতে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, আমি দেখি কী করতে পারি, কিন্তু দোস্ত আমি তো তোর দিনের বেলায় ঢুকাইতে পারবো না, কারণ দিনের বেলায় আমার মা খুব অ্যালার্ট থাকে, আমার মা দিনের বেলায় খুবই সচল, এবং আমি তোকে দিনের বেলায় ঢুকাইতে পারবো না, বাট আমি ট্রাই করবো তোকে দিনে না পারলেও রাতের বেলায় ঢুকানোর জন্য। ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুই আমার রাতের বেলা হইলেও ঢুকাইস। তো তখন আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যার পরে আমি বললাম যে ঠিক আছে চল। তো আমাদের দারোয়ানকে আমি কোনো রকমে বাসা থেকে একটু গেট থেকে একটু একটা দোকানে পাঠাইছি, আমি গেটে দাঁড়াইছি। তো মা তো আবার আসতে, এখন তো ভিতরে ঢুকা যাবে না, আমি ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরে ঢুকিয়ে আমাদের গ্যারেজের পিছনে একটা ছোট বাগান আছে, ওই বাগানের মধ্যে দুজনকে নিয়ে বসাইলাম। বুকের ভিতরটা ধুপধুপ করে কাঁপতেছে। সিনথিয়ার বাবা খুব ডিয়ারিং মানুষ, ঢাকা শহরের খুব ডিয়ারিং লোক, এবং উনি যদি কোনোভাবে এইসব জানতে পারে আমাকে আস্ত রাখবে না, সবুজের অবস্থা যাই হোক। আর আব্বা আম্মা জানলে তো তারাও আমাকে ঠিক রাখবে না। পরে ওই ঘরের কোণার ভিতরে লুকিয়ে রাখছে ওদেরকে, লুকিয়ে রেখা আম্মা ঘুমাইতেছে না, আমি আবার পাহাড়ে দিয়েছি, দারোয়ান আবার দেখে ফেলে কিনা,
কারণ দারোয়ান আবার একটু পরপরই ইউনিটিতে একটু ঘোরাফেরা করে, হাঁটাহাঁটি করে, পাহারা দেয় আর কি, যে আবার ওয়ালের উপর দিয়ে কেউ বাড়ির ভিতরে ঢুকে গেল কিনা। তো অনেকক্ষণ পরে দেখলাম কি যে আমার আম্মা তখন রুমে চলে গেছে, আব্বু রুমে গেছে খাওয়া দাওয়া করে। পরে আমি ওদেরকে গোপনে গোপনে রুমের ভিতরে ঢুকাইলাম, ঢুকে আমাদের যে গেস্ট হাউস, মানে আমাদের যে গেস্ট রুম আর কি, ওই গেস্ট রুমে তাদেরকে নিয়ে গেলাম। গেস্টের রুমে নিয়ে যাওয়ার পরে ওরা দুজনেই আমার জড়ায় ধরে বলতেছে, দোস্ত আমাদের খুব উপকার করছিস, যা বলার মতো না। পরে আমি চিন্তা করলাম যে হাইরে আমার বাসায় আসছে আমার বন্ধুবান্ধব, এখন দেখি না কিছু হয় কিনা। আমি নিজে জীবনেও কোনোদিন একটা ডিম ভেজেও ভাত খাইনি, সত্যি কথা যেটা। সেদিন আমি ওদের জন্য নিজে নিজে পাকঘরে গিয়ে রান্নাবান্না করি। যে আমাদের বাসায় আবার একটা সিস্টেম ছিল কি জানেন, মানে আমাদের কাজের লোক ছিল না, বাসায় কোনো কাজের লোক নাই। আমার আম্মাই সবসময় রান্নাবান্না করতো, মানে আম্মা বাসার কাজ করতে খুব পছন্দ করতো, যার জন্য আব্বা বলার পরেও আমার আম্মা কোনো কাজের লোক বাসায় রাখেনি বা রাখবেও না। তো দেখা গেল আমি যেটা রান্নাবান্না, মানে আম্মা যেটা রান্নাবান্না করতো, এইটা ধরেন আপনার একদিনেই শেষ হয়ে যাইতো। আম্মু আবার বাসি তরকারি খেতে খুব পছন্দ করে না। ধরেন আজকে সকালবেলা রান্না করছে, রাতের মধ্যেই খাবার শেষ, আবার কালকে সকালে রান্না করবে, মানে আম্মু ফ্রেশ খেতে পছন্দ করে। তো বাসায় তো কোনো খাবার নাই, আমি তখন নিজে নিজে ফ্রিজ থেকে এটা ওইটা ফাইর করে রাত্রে অনেক রাত পর্যন্ত রান্নাবান্না করছি। এই স্মৃতিগুলো আসলেই খুব রোমান্টিক, যা এখনও মনে হলে খুব হাসি পায়। ওদের জন্য রান্নাবান্না করে তারপর ওদের রুমে খাবার নিয়ে আসছি, এবং আসার পরে খাবার দিলাম, ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি, মানে খাবার মানে মুখে দেওয়ার মতো না, সত্যি কথা যেটা। সিনথিয়া এবং সবুজ ওরা দুজনেই ধরেন ইচ্ছা মতো খাইতেছে, মানে আমি খাইতে পারতেছি না। আমি বললাম, দোস্ত এই খাবার তো মুখেই দেওয়া যায় না। সিনথিয়া বলে, কবে লাস্ট ভাত খাইছি মনে নাই। সবুজ বলে, আমিও রাস্তা রাস্তায় হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছি। যাই হোক খাওয়া দাওয়া করলাম, করে আমি বললাম, দোস্ত দেখ একটা কথা বলি, আমি তো বাইরে থেকে রুমে তালা মেরে যাব, এবং বাইরে থেকে তালা মেরে যাবো, ভিতরে টয়লেট আছে, সব আছে, এবং তখন আবার মোবাইল ফোন ছিল না, এখন যেরকম মোবাইল ফোন ইন্টারনেট, তখন মোবাইল ছিল না। আমি বললাম যে তোর যদি খুব একটা জরুরি কোনো কিছু প্রয়োজন হয়, জানালার এদিক দিয়ে তুই একটা চিরিকোট লিখবি, কাগজ কলম দিয়ে আসলাম, যে কিছু একটা প্রয়োজন হলে এদিক দিয়ে লিখবি, আমি রুমে আসবো, আমি এখানে নজর রাখবো যেখানে কোনো কাগজ পড়ে কিনা, মানে জানালার পাশে। পরে বলে আচ্ছা ঠিক আছে। তো ওদেরকে রুমে রাইখে দেন, আমি তখন লাস্ট নাইটে ঘুমাইতে গেছি। পরের দিন আবার স্কুল, আমি আর স্কুলে গেলাম না, কারণ আবার ঘরের মধ্যে কী ঘটে যায় আম্মু যদি জেনে যায় বা আব্বু যদি ওদেরকে দেখে ফেলে, যার কারণে আমি আর স্কুলে গেলাম না। স্কুলে না গিয়া সারাটা দিন ওদের সঙ্গে আড্ডাবাজি করতেছি, মানে ওদের সঙ্গে ওদেরকে পাহারা টাহারা দিতেছি, থাকতেছি। এদিক দিয়ে সিনথিয়ার আব্বা তো পুরো এলাকা গরম করে ফেলছে। আমাদের স্কুলে যত ক্লাসমেট আছে প্রত্যেকের বাড়িতে, ইভেন আমাদের বাড়িতেও আসছে সিনথিয়ার আব্বু, আমাদের বাড়িতেও আসছে। সে আমাকেও জিজ্ঞেস করছে যে আমার সঙ্গে সবুজের বা সিনথিয়ার কোনো যোগাযোগ আছে কিনা। আমি বললাম যে না আঙ্কেল, আসলে আমার কাছে তো আসে না, আমি জানি না। ওরা হুন্নু হুন্নু করে পুরো ঢাকা শহরের দুজনকে খুঁজছে, বাট কোথাও পায় নাই। বুঝতে পারেন মাত্র ক্লাস 10-এ পড়ি এই বয়সটাতে। এরপরে হলো কি, আমার ঘরের মধ্যে তারা টানা 3 দিন ধরে ছিল। 3 দিন থাকার পরে এখন আমি বললাম যে দোস্ত এখানে তো 3 দিন থাকলি, এখন আমি হঠাৎ করে তোরে কই নিয়ে যাব বা কোথায় নিয়ে যাব, মানে তুই একটা কর, মানে বাসা থেকে বেরিয়ে যা। কারণ 3 দিন হয়ে গেছে, ধরেন আব্বা আম্মা কখন দেখে ফেলে, বা হুটহাট করে বাসায় যদি কোনো গেস্ট আসে, এটা তো গেস্ট রুম, আম্মা তো যে কোনো সময় গেস্ট রুমে ঢুকতে পারে। আমি নতুন একটা তালা মারছি, তো যদি আম্মু দেখে নতুন তালা, তাতে আম্মু আরও সন্দেহ করবে। তোরে বললাম, ও আমারে বলে, দোস্ত দেখ আমি এখন কোথায় যাবো, আমার তো আসলে এখনও যাওয়ার মতো কোনো জায়গা নেই, আচ্ছা দেখি আমি কী করতে পারি। এভাবে প্রায় 4 দিন আমার রুমের মধ্যে ছিল। 4 দিন থাকার পর আমি বললাম যে দেখ সবুজ, আসলে আমার বাসায় থাকাটা অনেক রিস্ক। ইতিমধ্যেই আমার আম্মু কিন্তু আমার আম্মা খুব ট্যালেন্ট ছিল, অনেক চালাক। ধরেন আমার মুখের দিকে তাকালে অনেক কিছু বুঝে যেত, যে আমি কোনো একটা জিনিস লুকাইতেছি, কোনো একটা বিষয় হাইড করতেছি আম্মুর কাছ থেকে। আম্মু কিন্তু এই জিনিসগুলো খুব ভালো বুঝতে পারে যে না কিছু একটা আমি লুকাইতেছি। পরে আম্মু করলো কি, আমারে বলে যে মানে সবসময় বলতিস তুই কী নিয়ে টেনশন করিস, মানে সবসময় যেন একটা চিন্তার মধ্যে থাকিস। তাই মারা বলতাম, মা সামনে না এসএসসির এক্সাম, পড়াশোনা করতে হবে না, এই নিয়ে টেনশন করি। আম্মু তখন আমারে বলে, এই পড়াশোনার টেনশন, এটা কোনো কথা, আগে তো এরকম টেনশন করতে দেখি নাই, এখন পড়াশোনার মানে পরীক্ষা 2 দিন আগে এত টেনশন। যাক, এরকম করে আমি তখন সবুজরে বললাম যে তুই দেখ। ও আমারে বল, আচ্ছা দোস্ত ঠিক আছে, আমার একটু বাইরে হওয়ার ব্যবস্থা করে দে, আমি একটু বের হই, দেখি কোথাও একটা বাসা ভাড়া করা যায় কিনা। যদি কোথাও একটা বাসা ভাড়া আমি করতে পারি, তাহলে আমি সিনথিয়াকে এখান থেকে নিয়ে যাব। এই কথা বলার পরে আমি তখন সবুজরে একদিন রাতের বেলায় বের করে দিলাম, মানে মধ্যরাতে। সিনথিয়া তখন আমার বাসায় রয়ে গেল। আমি সিনথিয়াকে বললাম যে সবুজ যেভাবে চলছে তুমি একইভাবে চলবা, তোমার যখন যা যেটাই লাগে তুমি আমাকে নক দিবা, আমাকে বলবা, আমি তোমাকে দিয়ে যাব, বাট এখানে ভালো করেই থাকবা, কোনো সমস্যা নাই, আমি যেহেতু আছি। সবুজ তখন চলে গেল, সিনথিয়া আমার বাসায় রয়ে গেল। এবং সবুজ চলে যাওয়ার পরে যেদিন সবুজ মানে বেরোইছে আপনার দুপুরবেলা, মানে সকালবেলা, সরি আপনার মানে মধ্যরাতে, এর পরের দিনে দিনের 11:30 বাজে সবুজ ধরা খেয়ে গেছে। মানে আপনি চিন্তা করতে পারেন যে সিনথিয়ার বাবা কি পরিমাণে নেটওয়ার্ক
মানে এখানে আপনার কি পরিমাণে নেটওয়ার্ক দিয়ে দিছে যে ও রাতে বেরোলো, সকাল 11টার মধ্যে ধরা খেয়ে গেছে। যখনও ধরা খেয়ে গেছে, আমার এক ফ্রেন্ড আমাকে জানাইলো যে এমন এমন ঘটনা, ওয়াসিম মানে তোর সবুজরে তো ধরে ফেলছে সিনথিয়ার আব্বা। তখন ধরেন আমি দুনিয়াতে নাই, আয় হায় আমি এখন কি করব, ও তো ধরা খেয়ে গেছে, মানে ও জেলে গেছে, ওরা মাইক দিল তো বলে দেবো আমাদের বাসায়। তা আমি দৌড়ে এসে সিনথিয়ারে বলতেছি, সিনথিয়া এই ঘটনা, সবুজ তো ধরা খেয়ে গেছে। পরে ও কান্না করতেছে। আমি ওরা বললাম, দোস্ত সবুজ তো ধরা খেয়ে গেছে, এখন তুই যদি এখানে থাকিস, মানে ও তো ওর মানে ওরা মাইক দিলে তো বলে দিবে তুই আমাদের বাসায়, তখন তো দোস্ত আমার উপরে বিপদ আসবে, তুই বেরিয়ে যা। ও তখন আমাকে বলতেছে যে আমি এখন বেরিয়ে কোথায় যাব। আমি বললাম তোর বাবার কাছে চলে যা। বলে আমার বাবার কাছে গেলে কি তুই মনে করিস যে তুই বাঁচা যাবি? আমার বাবার কাছে গেলে তুই আরও বিপদে পড়বি। আমার বাবার কাছে গেলেও আমার বাবা আর সবুজ তো অলরেডি বলিয়ে দিবে যে আমি এই বাসায় আছি। তা আমার আব্বার কাছে গেলেও তুই বিপদে পড়বি, আমি এখন বেরোলে আরও বিপদে পড়বো। মানে এখন কথা হলো ঘুরিয়ে বেরিয়ে বেরোতে চায় না, মানে ও বেরোবে না। পরে বিশ্বাস করেন ভাই, ওই দিনটা মানে আমার জন্য একটা কেয়ামত ছিল। আমি সারাটা দিন মানে গলা কাটা মুরগির মতো শুধু লাফাইছি। আল্লাহ, না জানি কোনো পুলিশ চলে আসে, না জানি কে এসে আমাকে ধরে ফেলে, না জানি থানার লোকজন আসে, না জানি আব্বু জেনে যায়, আম্মু জেনে যায়। মানে কী যে একটা টেনশনের ভিতরে সারাটা দিন কাটলো। বাট ওই দিনটাও কাটলো, ওই রাতটাও কাটলো, কিন্তু সবুজ কোনোভাবেই মুখ খোলে নাই। সবুজকে মারছে, টারছে, অনেক কিছুই করছে, সবুজ মুখ খোলে নাই। এবং 4 দিনের দিন সবুজের বাবার সঙ্গে আমি তখন সবুজের সাথে দেখা করার জন্য থানাতে যাই। থানাতে সবুজের সঙ্গে দেখা করতে যাই, সবুজ তখন থানায় থাকে। এবং দেখা করতে যাওয়ার পরে আমি তখন সবুজরে বললাম যে সবুজ, তুই যে সিনথিয়ার এইভাবে আমার বাসায় রেখে আসলি, এখন এটার কি হবে? সবুজের বাবা কিন্তু তখন ছিল না, আমি গোপনে সবুজের সঙ্গে কথা বলি। সবুজ আমাকে বলল, আমার জীবন থাকতে আমি কখনোই স্বীকার করব না যে সিনথিয়া তোর বাসায় আছে। তুই এটা স্বপ্নও চিন্তা করিস না, আমি কখনোই বলবো না যতক্ষণ আমি বেঁচে আছি। আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি সিনথিয়ার কথা কোনোভাবেই স্বীকার করব না। এবং তুই শুধু যেমনিই পারিস, যেভাবেই পারিস, মানে সিনথিয়াকে একটু সেভে রাখ। এবং আমি যে করেই হোক, মানে যেভাবেই হোক, আমি সিনথিয়াকে মানে জেল থেকে বেরিয়ে আমি সিনথিয়াকে মানে নিয়ে যাব, এটা ও আমাকে বলল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এভাবে ওকে রেখে দিতেছি, তুই তাহলে তোর মতো করে কাজ কর। তো ওরা তো থানায় নিয়ে গেল, ও তো আর কিছু বলে না। এদিক দিয়ে সিনথিয়া আমার বাসায় প্রায় 15 দিনের মতো ছিল। তো 15 দিন আমার বাসায়, 16 দিনের মাথায় আপনার তাও ভোরে একদম ফজরের পরে সকালবেলা আমাদের বাড়িতে পুলিশ, মানে বাড়িতে হট্টগোল হই শোনা যাইতেছে। আমি উঠলাম ঘুম থেকে, উঠে থেকে যে পুলিশ আমাদের বাড়িতে প্রায় 10-15 জনের মতো পুলিশ, এবং তারা সিভিল বেশে আসছে। আমার আব্বা তখন আছে, আম্মাও আছে, এবং দারোয়ানও আছে। পরে পুলিশ আমাকে দেখে ডাক দিছে, নিচে আসো। আমি তখন দোতলায়, ডাক দিছে। পরে আমি নাইমে আসছি। আসার পরে পুলিশ আমার সাথে আমার আব্বু মানে আমার সঙ্গে কথা বলতে দেয়নি। আব্বু আমাকে আলাদা ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নিয়ে বলে, আমাদের বাসায় কি তোর ক্লাসমেট সিনথিয়া আসে? আমি তখন নিচের দিকে তাকায় আছি, মানে আমি আব্বাকে কি হ্যাঁ বলবো না বলবো। পরে আমি আব্বারে হঠাৎ করে বলতেছি না। আমার আব্বা বলে, শিওর হয়ে বল। আমি বললাম হ্যাঁ শিওর হয়ে বলতেছি, সিনথিয়া আমাদের বাসায় নেই। আমার আব্বু বলে, নাই তো? আমি বললাম যে নাই। পর আব্বু বলে আচ্ছা ঠিক আছে। আব্বু তখন পুলিশকে বললো যে না, আমার বাসায় তো এই মেয়েটা নাই। তখন পুলিশ বললো যে দেখেন, কোর্টের ওয়ারেন্ট আছে, এবং যেই ছেলেকে আমরা ধরছিলাম সবুজ, ও নিজে স্বীকারোক্তি দিছে, ওই রুমটা মানে রুম দেখায় দিছে যে ওই রুমের ভিতরে আছে। আমার আব্বু বলতেছে যে এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, মানে আমাদের বাসায় কোনো মেহমান আসলে এই রুমটা মূলত তারা ইউজ করে, এই রুমে তারা থাকে। তো এই রুমের ভিতরে তো একটা মেয়ে থাকার প্রশ্নই আসে না। আপনাদের কোথাও মনে হয় ভুল হচ্ছে, এটা আসলে ঠিক না। পুলিশ বলতেছে যে না, আমাদের কোথাও ভুল হচ্ছে না, আমরা যা বলতেছি আমরা ঠিকই বলতেছি, মেয়েটা এই রুমেই আছে, এবং এই জবানবন্দি কিন্তু সবুজ নামের ছেলেটা দিছে। পরে আমার আব্বা বলে ঠিক আছে তাহলে আপনি রুমে চার্জ করেন। আমার আম্মার বলছে চাবি দেওয়ার জন্য। আম্মা চাবি দিছে, পুলিশ গিয়ে দরজা খুলতেছে, কিন্তু ওই চাবি দেওয়া দরজা মানে আপনার লক খোলে না। পুলিশ আমার আম্মাকে বলতেছে যে আপনি মনে হয় ভুল চাবি দিয়েছেন, আপনি চাবি খোঁজেন। আমার আম্মা পুরো বাসায় চাবি খুঁজতেছে। ভাই তখন আমি কিন্তু সাইডে দাঁড়ায় আছি, আমি কি বলবো এই সময়টাতে, মানে আমি যে কি বলবো আমি নিজেও জানি না। হ্যাঁ বলবো না বলবো না, পুলিশকে বলবো এই চাবি আমার কাছে, আমি কিছুই জানি না। মানে জাস্ট মানে মনে হয় যেন একটা মূর্তির মতো দাঁড়ায় আছে। আমার এখানে সিনথিয়ার বাবাও আছে, সিনথিয়ার মামাও আছে। সিনথিয়ার এক মামা আছে, উনি আবার মানে এক কথায় বলতে গেলে খুব ডিয়ারিং পার্সন, উনি আছে, এবং সিনথিয়ার বাবাও আছে। পরে পুলিশ তখন করলো কি, এই তালাটার আম্মু আর চাবি দিতে পারতেছে না। আম্মু বারবার বলে এটাই চাবি, আমার চাবির মধ্যে লেখাই আছে গেস্ট রুম চাবির মধ্যে লেখাই আছে। তা আমি তো তালা চেঞ্জ করে ফেলছি, মানে দেখতে ঠিক এরকমই আরেকটা তালা এনে লাগাই দিছি।
তারপর পুলিশ বলল যে ঠিক আছে তাহলে তালা ভেঙে ফেলেন। পরে ওনাদের প্রশাসনিক লোকজন তাদের মতো করে তালাটা ভাঙলো এবং তালা ভেঙে ভিতরে ঢুকলো এবং ভিতরে ঢুকার পরেই তারা তখন সিনথিয়াকে ওখানে পেয়ে গেছে। যখন সিনথিয়াকে ওখানে পাওয়া গেছে আমি পিছন থেকে দৌড় দিছি, মানে দৌড় দিছি বলতে আমি আস্তে করে পিছনে এসে আমি তখন মানে সাইড হয়ে গেছি, কারণ আমি কিন্তু পুলিশকে ভয় পাইনি বা সিনথিয়ার বাবারও ভয় পাইনি, সিনথিয়ার মামারও ভয় পাইনি। আমি মূলত ভয় পাইছি আমার আব্বারে। এমনও হতে পারে যে আব্বা আমি ওখানে আমাকে মেরেও ফেলতে পারে, না আমি কিন্তু মূলত ভয়টা আমার আব্বারেই পাইছি, আর কাউরে ভয় পাইনি। আস্তে করে যখন ওরা পাইলো আমি তখন আস্তে ছুটে চলে আসছি, আমি আর কোনো কিছু জানি না। আমি আইসা ওইখান থেকে আমার আরেক ফ্রেন্ডের বাসায়, মানে আমার এক বন্ধুর বাসায়, ওই বন্ধুর বাসায় গেছি। কয়েকদিন পরে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা, মানে ওই বন্ধুর বাসায় গিয়ে আমি আত্মগোপনে গেছি, লুকাই গেছি। আমি আর বাসার কোনো খোঁজ খবর জানি না। ওই বাসার মধ্যে আমার আব্বু আমার আব্বু আম্মু কী করে তাও জানি না, বন্ধু আমারে খাওয়াইতেছে, ওদের ঘরের ভিতরে খাবার দাবার দিচ্ছে, আমি খাবার দাবার খাইতেছে আর ঘরের মধ্যে বসে আছি। এরকম করে ওরে দিয়ে আস্তে আস্তে করে খবর নেওয়ার চেষ্টা করতেছি। দেন খবর নেওয়ার পরে যেটা বের হইলো যে আমার আব্বা আমাকে পুলিশ নিয়ে গেছে এবং আমার আব্বা আম্মা থানায় হেফাজতে আছে এবং আমার আব্বা আম্মার অবস্থা খুবই খারাপ, তারা থানাতে আছে। এবং এই ঘটনা পুরো এলাকা, মানে আমাদের পুরো মহল্লার লোকজন, মানে সবাই জেনে গেছে, আমাদের সিনিয়র জুনিয়র বড় ভাইটাই যারা আছে মোটামুটি সবাই জানছে। জানার পরে যখন আমার আব্বা আম্মাকে থানায় নিয়ে গেছে, মানে পুলিশে নিয়ে গেছে, আমি আমার বন্ধুর বাসায় লুকিয়ে থাকবো, এটা কেমন দেখায়? আমার আব্বা আম্মা আমার জন্য জেল খাটবে আর আমি আরামাইসে আরেকজনের ঘরে খাবার খাবো, তা তো হতে পারে না। তা আমি তখন কী করলাম, সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়, সম্পূর্ণ আমার ব্যক্তি ইচ্ছায় আমি তখন পুলিশের কাছে গিয়ে ধরা দিলাম যে ঠিক আছে আমি আসছি, আমার আব্বা আম্মাকে ছেড়ে দেন। থানায় নিয়ে হ্যান্ডওভার, মানে থানায় যাওয়ার পরে পুলিশ তখন আমাকে ধরে আমাকে থানায় নিয়ে গেছে, আমার আব্বা আম্মারাও ছাড়ে নাই। তা আমি থানায় যাওয়ার প্রায় মানে 1 থেকে 2 দিন আমি থানাতে ছিলাম, আমার আব্বা আম্মু ছিল, কিন্তু তাদের সঙ্গে আমার দেখা হয়নি। তাদেরকে আলাদা রাখা হয়েছে, আমাকে আলাদা রাখা হয়েছে। 2 দিন পরে আমার আব্বা আম্মাকে তখন ছেড়ে দিল। তাদেরকে ছেড়ে দেওয়ার প্রায় সপ্তাহখানিক পরে, 1 সপ্তাহ আমি তখন জেল খাটছি ওই বয়সে। তা আমি আর পরীক্ষা দিতে পারিনি, এতে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি পরীক্ষা দিতে পারি নাই। যেদিন আমার প্রথম পরীক্ষা তার দ্বিতীয় দিন, মানে প্রথম পরীক্ষা শেষ, প্রথম পরীক্ষা ছিল আপনার বাংলা প্রথম সাময়িক পরীক্ষা ছিল প্রথমটা, তো প্রথম পরীক্ষাটা শেষ হলো, দ্বিতীয় দিন হচ্ছে মানে বাংলা সেকেন্ড পেপার। তো ওই দিন আমি তখন জেল থেকে বেরোয়েছি। বেরোয়ার পর আমার আব্বা আম্মা আমাকে ঘরে নিয়ে গেছে। তো তারা আমার সঙ্গে কোনো রাগ করে নাই, কোনো কিছুই করে নাই। তো আমি ঘরে যাওয়ার পর আমার মা শুধু আমাকে বলছে যে তুই পরীক্ষা দিবি। তাই আমি বললাম একটা সাবজেক্টও শেষ হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলো দিলেও তো আমার 1 বছর ড্রপই হয়ে যাবে, মনের অবস্থা ভালো না, আমি দিব না। তা আম্মু তখন আমার আলাদা ডাক দিয়ে এনে জিজ্ঞেস করলো যে তুই একটা মেয়েরে পছন্দ করিস, একটা মেয়েরে ভালোবাসিস, এটা আমাদের কাছে বললেই তো পারতি। এবং আমরা তো কোনো দিনও তোর কথার বাইরে কোনো কিছু করি নাই, তোর চাওয়া আমরা আমাদের জীবন দিয়ে পূরণ করার চেষ্টা করেছি, আমরা দুজনে শুধু তোর জন্যই বেঁচে আছি। তোর বাবাকে না হয়ে বলতে না পারিস, কিন্তু আমাকে তো বলতে পারতি, তুই তো আম্মুকে বলতে পারতি যে আম্মু আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিতাম, আমি তোর আব্বুকে জিজ্ঞেসও করতাম না। কিন্তু মেয়েটাকে এইভাবে ঘরে এনে লুকিয়ে রেখে এতগুলা দিন মেয়ের সংসারটা, মানে মেয়ের বাবা মাকে অপমান করলি, তাদের বিয়ে হলো, মানে মেয়েটার বিয়ে ঠিক হলো, সেখান থেকে উঠে নিয়ে আসলি, কেন করলি এটা বাবা? আমি নির্বাক মানে মায়ের মুখের দিকে তাকায় আসছি যে মা এগুলো কী বলতেছে, আমি তো ওরে লুকে আনি নাই বা ওরে আমি তো পালায় আনি নাই। পরে আমি বললাম যে মা তুমি এগুলো কী বলতেছো আমাকে? মা আমারে বলে কেন? আমি বললাম যে আমি তো ওরে পালায় আনি নাই বা আমি তোকে লুকে আনি নাই, আমি তোকে ভাগাই আনি নাই, তুমি এগুলো কেন বলতেছো? আমার আম্মা বলে পালায় আনিস নেই, ভাগাই আনিস নেই মানে কি? আমি বললাম মানে হচ্ছে ও তো আমার সাথে আসে না, ও তো আমার বন্ধু সবুজের সাথে আসছে, যারে পুলিশে ধরতো তো তার সাথে আসছে। আমার আম্মা তখন আমার কি বলে জানেন? আমার আম্মা আমারে বলতেছে যে সবুজকে জেলে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে পুলিশ যখন সবুজকে রিমান্ডে দিছে তখন সবুজ স্বীকার করছে যে আমার সঙ্গে নাকি সিনথিয়ার সম্পর্ক, এবং যার কারণে এই সবুজ হচ্ছে মানে আমাকে হেল্প করছে, মানে আমাদেরকে হেল্প করছে, সবুজ আমাদেরকে হেল্প করছে। মূলত সবুজ সিনথিয়াকে এই ঘর থেকে নিয়ে আমাদেরকে মানে আমার কাছে দিয়ে আসছে, সিনথিয়া এখন আমার কাছে আছে, সবুজের সঙ্গে সিনথিয়ার কোনো সম্পর্ক নাই। ও নাকি এটা পুলিশের কাছে জবানবন্দি দিছে। মানে কি এক দুনিয়া। মানে তখন মারে বললাম যে মা তুমি আমারে, মা বলে দেখ আর এসব কথা বলে লাভ নাই, যা হবার তা হয়েছে, আমরা একটা কম্প্রোমাইজের মাধ্যমে তোরে জেল থেকে বের করে আনছি। তো কম্প্রোমাইজটা ভেরি সিম্পল, এটা হচ্ছে আমরা ওই মেয়ের সঙ্গে তোরে বিয়ে দিব, সিনথিয়ার সঙ্গে। আমি বললাম সিনথিয়ার সঙ্গে প্রেম হচ্ছে সবুজের,
সিনথিয়ার সঙ্গে ভালোবাসা সবুজের, কিন্তু তোমরা সিনথিয়ার সঙ্গে আমার বিয়ে দিবে, এটা কেমন কথা? আমার আম্মা বলে যে না, মেয়ের সঙ্গেও কথা হয়েছে, মেয়েও রাজি আছে। আমি বললাম মেয়ে রাজি আছে? মা বলে হ্যাঁ, মেয়ে রাজি আছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে, মেয়ে বলছে মেয়ে তোকে বিয়ে করবে এবং মেয়ের পরিবারও রাজি, তোর আব্বাও রাজি, আমরা ওইখানে মেয়ে তোকে বিয়ে করাবো। কারণ এই মেয়ে তো অলরেডি তুই ঘরের ভিতরে এতদিন তারা লুকিয়ে রাখছিস, তার পরিবার যারা আছে তারাও তো অপমানিত হয়েছে এবং তারাও খুবই টেনশনে আছে এবং তারাও চিন্তা করতেছে তাদের মেয়েকে তারা এখন অন্যত্রে বিয়ে দিতে পারবে না, অন্যত্রে বিয়ে দেওয়ার সম্ভাবনা, মেয়ের যেহেতু এরকম একটা বদনাম হয়েই গেছে, তো যার কারণে তারা এই মেয়েকে তোর কাছেই বিয়ে দিবে, ওই তোর সঙ্গে কথাবার্তা হয়েছে। যে আমার গল্পেই নেই, আমি আমার বন্ধুকে হেল্প করতে গিয়ে শেষ পর্যন্ত এই সিনথিয়াকে আমার বিয়ে করা লাগতেছে। পরে আমি আর কিছুই বললাম না, যেহেতু তারা এগ্রিমেন্ট করছে, তারা স্টাম্পে সিগনেচার করছে এবং দুই পরিবারের সমন্বয়ে সরকারিভাবে পুলিশের মাধ্যমে একটা রায় হয়েছে, সেখান থেকে ওই চুক্তির ভিত্তিতেই কিন্তু আমাকে ছাড়া হয়েছে, নাহলে কিন্তু আমাকে এখনও জেল হাজতেই থাকা লাগতো। পরে আমাকে ছাড়লো এবং ছাড়ার পরে আমি তখন বাড়িতে আসছি, বলতে আমার তখন এই বিয়ের শাদী কথাবার্তা চলতেছে, পারিবারিকভাবে সব কিছু ঠিকঠাক হলো এবং সিনথিয়ার সঙ্গে তখন আমার বিয়ে হলো। আমার আব্বা খুব বড় করে আয়োজন করেনি, জাস্ট আমাদের মহল্লার দুই একজন লোক, যাদেরকে আসলে না বললেই নয়, এই টাইপের কিছু লোককে ডেকে তখন বিয়ের আয়োজনটা সম্পূর্ণ করলো। বিয়ের আয়োজনটা সম্পূর্ণ হলো, আমি তখন সিনথিয়াকে নিয়ে ঘরে আসলাম, বাসর ঘরে। বাসর ঘরে আসার পরে আমি জাস্ট চুপ হয়ে আসি, আমি কিছু বলি না, ওরে কোনো কিছু বলি না। আমি সোফার মধ্যে বসে আছি, ও খাটে বসে, আমি সোফায় বসে আছি। ঘরের দরজাটা তো লাগানো, ইচ্ছে করতেছে যে কি করবো এখানে, ওরে কি বলবো, আমি কি বলবো, আমি কিছু জানি না। ও চুপচাপ বসে আছে, কিন্তু ঘোমটাটা টেনে নতুন বউয়ের মতো বসে আছে। তা আমি তখন বললাম, সিনথিয়া একটা কথা জিজ্ঞেস করবো? বলে হ্যাঁ করো। ও কিন্তু আমার কোনোদিনও তুমি করে বলতো না, সবসময় তুই তুই ছাড়া কথাই বলতো না, ও এখন আমার বলতেছে করো। আমি বললাম, তুমি এক সপ্তাহ হিসাব করলে 3 থেকে 4 দিন সবুজের সঙ্গে এক রুমে থাকলা এবং শেষমেশ আমারে বিয়ে করে আমার ঘরে আসলা। ও তখন আমারে বলতেছে, আমি সবুজের সঙ্গে 3 দিন 4 দিন ছিলাম, সবুজের সঙ্গে আমার কিছুই হয় নাই, সবুজের সঙ্গে আমার কিছুই হয় নাই। কিন্তু সবুজ আমাকে অনেক কিছু বলতো, ও যখন গোসল করতে যাইতো, ওয়াশরুমে যাইতো, তখন সবুজ আমার অনেক কিছু বলতো। তো যাই হোক, এগুলো আমি এখন বলতে চাই না। আমি বললাম যে তুমি বললা সবুজের সঙ্গে তোমার কিছুই হয় নাই? ও বলে না, সবুজের সঙ্গে আমার কিছুই হয় নাই। আমি বললাম আচ্ছা যাই হোক, কিছু হয় নাই, তারপর তুমি ভালোবাসার সবুজকে আমার কেন বিয়ে করলাম? ও তখন বলে সবুজ একটা লম্পট। আমি বললাম সবুজ একটা লম্পট সেটা ঠিক আছে, তুমি সবুজকে বিয়ে করবো না, সবুজ একটা খারাপ, আমি মেনে নিলাম, কিন্তু আমাকে কেন বিয়ে করলা? ও আমাকে বলে তোমাকে বাঁচানোর জন্য। এমনি আমি বললাম আমাকে বাঁচানোর জন্য? তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছো? বলে হ্যাঁ, আমি তোমাকে বাঁচানোর জন্যই তোমাকে বিয়ে করছি, আদারওয়াইজ তুমি মারা যাইতা। তখন আমি বললাম যে কিভাবে আমি মারা যাইতাম? ও বলে মারা যাইতা এইভাবে যে আমার বাবা, আমার চাচারা, আমার মামা তোমাকে মেরে ফেলতো, তারা নিজেরা প্ল্যানিং করছে তোমাকে মেরে ফেলবে এবং তোমাকে মেরে ফেলবে, তারা নিজেরা প্ল্যানিং করছে। আমি তখন থেকে বুদ্ধি খাটে আমি তোমার বিয়ে করছি, যাতে তারা তোমারে না মারে, যেহেতু তুমি আমার হাজব্যান্ড, এখন তো আর তারা তোমাকে মারবে না, এই জন্য আমি তোমাকে বিয়েটা করছি। আমি বললাম সবুজ কোথায় আছে? বলে তা আমি জানি না, আর আমি যেটা জানতেও চাই না। আমি তখন মনে মনে চিন্তা করতেছি, হায় রে দুনিয়া, হায় রে মানুষ। ও যে লাস্টে যে কথাটা বললো আমাকে বাঁচানোর জন্য আমাকে বিয়েটা করছে, এটাও কিন্তু আমার আম্মা আমারে বলছিল, আমি বলতে ভুলে গেছিলাম। আমার আম্মা বলছে এই মেয়ের যদি তুই বিয়ে না করিস তাহলে তুই বাঁচবি না, তোরে আমরা পুলিশ সিকিউরিটি দিয়েও বাঁচাইতে পারবো না, তোরে মেয়ের পরিবার মেরে ফেলবে, মেয়ের পরিবার তোকে মেরে ফেলবে, এবং যদি বাঁচতে হয় মেয়ের বিয়ে কর, এটা আমার আম্মু আমাকে বলছে। তো আমি তখন চিন্তা করলাম যে হয়তো এই কারণেই তারা আমাকে সিনথিয়াকে বিয়ে করাইছে। তো যাই হোক, ওর সঙ্গে আমার বাসর ঘর হলো, রোমান্স, আদর, ভালোবাসা সব কিছু এভাবে চলতেছে। তখন ওরও পড়াশোনা বন্ধ, আমারও পড়াশোনা বন্ধ, আমি তেমন কিছুই করি না, আমি বাড়িতে বসে আছি। আমার বিয়ে হওয়ার আপনার প্রায় কিছুদিনের মাথায় আমি সুখবর পাই যে ও গর্ভবতী। তো কোনো ক্ষেত্রেই আসে না ভাই, আমার কাছে মনে হয় না যেটা আমার সন্তান। অল্প কিছুদিন পরে আমি নিউজ পাই যে আমি বাবা হতে চলেছি। তো যেহেতু কি বিয়ে করছি, আইনত আমার বউ কলমা কাবিন করে বিয়ে করছে, পেটের সন্তান তো দায়িত্ব আমার নিতেই হবে। তবে সবুজের সঙ্গে আর কোনো দেখা পাইলাম না। সবুজ এবং তার ফ্যামিলি তারা কোথায় জানি চলেই গেছে, তাদের বাড়ি তারা ভাড়া দিয়ে কোথায় চলে গেছে, তার ওই এলাকাতেও নেয়। আদৌ সবুজ বেঁচে আছে কি মরে গেছে আমি সেটাও জানি না। যাই হোক, এরপরে ও প্রেগনেন্ট, ও যখন পেটে বাচ্চা আসছে, পরে আমি তো জানি এই বাচ্চা আমার না, এটা নিয়ে আমার তখন ভিতরে অনেকটা ক্ষোভ, অনেকটা রাগ কাজ করে যে বাচ্চা তো আমার না, এরপরে এই বাচ্চার বাবা আমার হওয়া লাগতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ঘরে একটা পুত্র সন্তান হলো।
তবে আপন ভাই বিশ্বাস করবেন না যে এই ছেলের চেহারা, মানে ছোটোবেলায় তো একটা মানুষের চেহারা বোঝা যায় না, মানে এরপরও আমার চেহারার সাথে কোনো মিলে নেই, মানে আমার চেহারার সঙ্গে কোনো মিলে নেই। আমি সিনথিয়াকে বলি যে আমি সন্তানের ডিএনএ টেস্ট করব। এইটা বললো আমার উপর আরও খেপে যাইতো, হ্যাঁ তুমি বাচ্চা ডিএনএ করবো, মানে তুমি কী শুরু করছো? মানে ও আমাকে খুব একটা মানে শাসনের মধ্যে রাখতো, আর খুব জাজালু টাইপের একটা মেয়ে ছিল, মানে খুবই ঝাঁঝালো, মানে এমনভাবে কথা বলতো, ও কথা বললে আমি ভয় পেয়ে যেতাম। যে কোনো একটা বিষয় নিয়ে যখন কথা বলতো, মানে আমি একটু ভয়ে থাকতাম যে ও আসলে কী বলতে কী বলে ফেলে, মানে একটু ভয়ে ভয়ে আমি থাকতাম ওর সামনে। যাই হোক, এটা হইলো এবং সন্তান হওয়ার পরে আমি ভালোভাবেই আছি, দিনকাল ভালোই কাটতেছে। এরই মাঝে হলো কি, মানে আল্লাহর কি হুকুম আর কি, এটি সম্ভবত আল্লাহরই কোনো একটা হুকুম, তা আল্লাহ তালাই ভালো জানে। আমার বাচ্চাটা হওয়ার 3 মাসের মাথায় আমার আব্বা আম্মা তারা হঠাৎ করে বলতেছে তারা দেশের বাইরে যাবে, মানে দেশের বাইরে যাবে হঠাৎ করে। আমার আব্বা আম্মা দুজনেই বলতেছে, তো দেশের বাইরে কেন যাবে সেটা তো আমি বুঝি নাই। তারা হঠাৎ করে আমার আব্বা বলতেছে আমি বাইরে যাবো, যেহেতু আব্বু তখন রিটায়ার্ড হয়ে গেছে, আব্বু বাইরে যাবে, মানে আমাদের এখানে থাকবে না। কারণ কি, কয়েকদিন ধরে কিন্তু আম্মু খুব অসুস্থ, আম্মুরও হসপিটালে নিয়ে যেতেছে, আম্মুর এটা ওটা চেক করে দিতেছে, আম্মু খুবই অসুস্থ। এবার আব্বা আম্মা করলো কি, দেশের বাইরে কথা বলে তারা তখন চলে গেছে, মানে বাসাটা আমাদেরকে বুঝাই দিল, চলে গেছে। পাক্কা আমার আম্মু চলে যাওয়ার মানে প্রায় 3 মাস হয়ে গেছে, আম্মু আসে না। মানে আমি তো পাগল হয়ে যেতেছি, কী ব্যাপার আম্মু আসে না কেন, মানে আম্মু আসেই না। তারা দুবাইতে চলে গেছে, আব্বুও দুবাইতে, আম্মু দুবাইতে আছে। এবং তারা হচ্ছে টিনটিতে ফোন দিত, আমি কথা বলতাম যে কী ব্যাপার আসতেছো না কেন, কেন আসতেছো না, আসো না কেন, এরা আসবে 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 আসবে, এরকম করে আমার আব্বা আম্মা প্রায় 1.5 বছরের মতো দুবাইতে ছিল। তো এদিক দিয়ে আমি আমার বউ সিনথিয়াকে নিয়ে আমার সংসারে আসি। কিন্তু এখানে সিনথিয়া কার মাধ্যমে জানতে পারছে এটা আমি জানি না, ও জানি কার মাধ্যমে জানতে পারছে যে আমি আমার আব্বা আম্মার সন্তান না। এটাও কারো মাধ্যমে না জানতে পারছে যে আমি আমার আব্বা আম্মার সন্তান না এবং আমি তাদের পালিত সন্তান, মানে পালক সন্তান। এটা কার মাধ্যমে জানতে পারছে জানি না। ও খুব ঝামেলা করতেছে আমার সঙ্গে, এই তুমি আমার সাথে এই কথাটা লুকাইলা কেন, তোমার আব্বা আম্মা তো, তুমি তোমার আব্বা আম্মার সন্তান না। আমি বললাম দেখো, আমি জন্মের পর থেকে তাদেরকেই বাপ মা ডাকতেছি, আমার স্কুলের আইডি কার্ড, আমার জন্ম নিবন্ধন, আমার ভোটার আইডি কার্ড, মানে আমার যত যা ডকুমেন্ট আছে সব কিছুতেই তো আমার আব্বা আম্মার নাম লেখা, আমি কিভাবে জানবো? ও বলে না, তোমার আব্বুমুর সঙ্গে তো তোমার চেহারার মিলে না, কোনোভাবেই তোমার আব্বার চেহারার সঙ্গে তোমার আম্মার চেহারার সঙ্গে তোমার চেহারার কোনো মিল খায় না, সুতরাং তারা তোমাদের মানে তারা তো তোমার মা বাবা না, তুমি আমার কাছে এই মিথ্যাটা কেন বললা? আমি বললাম দেখো, আমি তাদের একমাত্র সন্তান। এটা নিয়েই কিন্তু আমাদের মাঝে একটু যায় ঝামেলা। এইভাবে প্রায় টানা 2 বছরের মতো আমার আব্বা দুবাইতে ছিল। প্রথমে টানা 1.5 বছর থেকে আসবে বলছে, পরে আসে নাই। লাস্টে 2 বছর কোন বিষয় ছিল, কোন ক্যাটাগরিতে ছিল এইসবও জানি না। 2 বছর পরে আমার আব্বা আম্মা বাড়িতে আসছে এবং বাড়িতে আসার পরে আমি দেখি আমার মায়ের কোলে মানে একটা সন্তান, মানে একটা ছেলে আম্মুর কোলে তো ছেলে দেখার পরে মানে আমি অবাক, কী রে এই ছেলে কোত্থেকে আসছে, মানে ছোট বাচ্চা। তাই আমি আম্মুরে বললাম যে আম্মু এই বাচ্চা কোত্থেকে আসছে? আমার আম্মু বলতেছে এটা আমরা পালক আনছি, আমারে বলে। আমি বললাম পালক আনছো? তা এই বাচ্চা পালকের দুধের বাচ্চা, মানে পালক, এটা কি ধরনের কথা? আমার আম্মু বলে হ্যাঁ পালক আনছে। তা আমি আর আম্মুরে তখন আর কোনো কিছু বললাম না যে আম্মু বাচ্চা পালক আনছে, তো এইটাই হয়তো হতে পারে, আমি কিছু বলি নাই। এভাবেই 2-3টা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে একটা সময় সিনথিয়া আমাকে বলতেছে যে ওয়াসিম, তুমি কি জানো এটা তোমার আম্মার পালক সন্তান না, এটা তোমার আম্মার পেটের সন্তান। আমি বললাম সিনথিয়া তুমি কি পাগল হয়ে গেছো, তোমার একদম মাথাটা ঠিক নেই, এগুলো কি বলতেছো? আমার আম্মার মানে পেটের সন্তান হতে যাবে কেন? আমার আম্মি বুড়ো বয়সে বুঝি বাচ্চা জন্ম দিছে, এটা আমি একদমই বিশ্বাস করি না। ও আমাকে বলতেছে না, আমি যা বলতেছি আমি সত্যিই বলতেছি, এটা তোমার আম্মুর পেটের সন্তান, এটা তোমার মানে পালক সন্তান না। আমি কোনোভাবেই না মানতে পারতেছি না যে না, এটা আমার আম্মুর মানে পেটের সন্তান হতেই পারে না, মানে আমি এটা বিশ্বাসই করি না। পরে না করার পরে ও তখন আমার করলো কি যে ঠিক আছে তুমি তো বিশ্বাস করো না, আমি তোমাকে প্রমাণ দেখাইতেছি, তুমি প্রমাণ দেখবা। আমি বললাম ঠিক আছে দেখাও প্রমাণ। পরেও আমার একদিন গোপনে দেখালো যে আমার মা বাচ্চাটাকে দুধ খাওয়াইতেছে, এবং এইটা যখন আমি নিজের চোখে দেখলাম তখন আমি বিশ্বাস করলাম যে সত্যিই এটা আমার আম্মার সন্তান। কারণ যদি আমার আম্মার সন্তান না হবে তাহলে তো আমার আম্মার বুকে দুধ আসার কথা না, তো মায়ের বুকের দুধ খাইতেছে। তো আমি বললাম যে যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে আমার একটা ভাই হয়েছে, তো আমার জন্য অনেক ভালো, আমার একটা ভাই দুনিয়াতে আসছে, এটা আমার জন্য ভালো না? সিনথিয়া তখন করলো কি, তার একটা নেগেটিভ সাইড দাঁড়ো করাইলো। ও আমারে বলতেছে যে তোমার ভাই হয়েছে, এটা তুমি কি ধরনের কথা বলতেছো, তুমি কি বুঝতেছো না? আমি বললাম কি? ও আমাকে বলে আরে গাধা, এখন তো তোমাদের সম্পত্তির ভাগিদার হয়ে গেছে। আমি বললাম তো আমার ভাই হইলে কি আমার সম্পত্তির ভাগিদার হবে না? তো এইভাবে ধরেন আরও কিছুদিন কাটলো, মাস 1.5-এর মতো কাটলো। মাস 1.5 পরে ওর মাথার ভিতরে জানি কি ভূত চাপছে আমি জানি না, ও আমারে বলতেছে তুমি তোমার আব্বা আম্মারে বলো যাতে তোমার নামে মানে সম্পত্তির অর্ধেক লিখা দেয়।
মানে বাড়িটার অর্ধেক লিখে দেয়, বা যেখানে যেখানে তোমাদের সম্পদ আছে ওগুলো যাতে অর্ধেক তোমার আব্বা তোমার নামে লিখে দেয়। আমি তখন বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলো, আমার আব্বা তার সম্পত্তি আমার নামে এখন কেন লিখে দিতে হবে? ও আমাকে বলে কেন লিখে দিতে হবে জানো না? কারণ তোমার একটা ভাই হয়েছে, আর ওইটা হচ্ছে তোমার মায়ের পেটের সন্তান, আর তুমি তোমার মায়ের পেটের সন্তান না। যার কারণে আমি গোপন সূত্রে খবর পাইছি তারা সম্পত্তিগুলো তোমার ওই ভাইয়ের নামে লিখে দিবে। তোমার আব্বা তার যত স্থাবর যা সয় সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এই সব কিছুই তোমার ওই ভাইয়ের নামে লিখে দিয়ে যাবে, এবং তোমার আব্বা যখন মারা যাবে, তোমার ওই ভাই যখন প্রাপ্তবয়স্ক হবে তখনই ও সব কিছুর মালিক হবে। আমি বললাম যে তোমার মাথায় তো দারুণ ক্রিমিনালি বুদ্ধি, এই বুদ্ধি তোমারে কে দিল? ও আমাকে বলতেছে আমি একদম ক্রিমিনালি বুদ্ধি করতেছি না, আমি যা বলতেছি আমি সবই সত্য বলতেছি, এবং সত্যিকার অর্থে এটাই হবে, এবং আমি এটাই শুনে আসছি। তুমি একটু বুঝতে চেষ্টা করো, মাথার মধ্যে এখনও কিছু একটা ঢুকাও, তুমি পাগলামি করো না প্লিজ। আমি বললাম সিনথিয়া, আসলেই কেউ তোমাকে উল্টাপাল্টা বুঝাইতেছে, এবং তুমি কারো না কারো উল্টাপাল্টা বুদ্ধি নিয়ে আমার সঙ্গে এরকম করে কথা বলতেছো। আসলে এটা এরকম কিছুই না, এবং এরা হচ্ছে আমার মানে আমি যতই তারে বুঝাই যে না ও বুঝবেই না, ওর কথাই একটা যে না এইটা তোমার মানে এটা তোমার মানে তোমার আব্বা আম্মার সব সয় সম্পত্তি ওই বাচ্চা নামে লিখে দিবে, তোমার কিছু দিবে না। এই দিয়ে আমারে ধরতেছে, তুমি তোমার আব্বা আম্মারে বলো তোমার নামে সম্পদ লিখে দিতে। তো তখন একদম আমি কোনো কাজ কাম করি না, আমি বাসায় থাকি, বাসার ভাড়া উঠাই, দারোয়ানের বেতন দিই, বাসা দেখাশোনা করি, ওইটুকুই। এবং এই পর্যন্ত আমি পড়াশোনাও করিনি, এসএসসি পরীক্ষাও কিন্তু আমি পরেও আর দিইনি, এরপরও এসএসসি পরীক্ষা দিইনি। আমি কিন্তু ওভাবে পড়াশোনাও করিনি, আমি কিন্তু একরকম বলতে গেলে আপনার মানে আন্ডার মেট্রিক বলতে আমি মেট্রিক পাস করিনি। তো এর ভিতরে এখন যদি আমি আমার আব্বা আম্মাকে এসব নিয়ে কথা বলি তাহলে আব্বা আম্মা কী মনে করবে? ও আমাকে প্রতিনিয়তই বলে তুমি বলো তোমার আব্বাকে বলো তাই সম্পদ ভাগ করে দিতে। ওর অত্যাচার ভাই আমি আর নিতে পারতেছি না, মানে আমার দ্বারা ওর অত্যাচার মেনে নেওয়া সম্ভব হইতেছে না। এরপরেও করলো কি, আমারে বলে যে তুমি যদি না বলো তাহলে আমি বলবো। তা আমি বললাম যে তুমি যদি বলো বিষয়টা আরও খারাপের দিকে যাবে, শোনো পাগলামি করো না, একটু ধৈর্য ধরো। না, ও ধৈর্য ধরবেই না, ও বলে তুমি না বললে আমি বলবো। এমন করে তর্কাতর্কি করতে করতে একটা পর্যায়ে হলো কি, ও তখন বলে দিল, মানে আমার আব্বার একদিন খাবার টেবিলে বলতেছে যাবো সয় সম্পত্তিগুলো, আপনার তো বয়স হয়েছে, সয় সম্পত্তিগুলো ভাগাভাগি করে মানে আপনার ওয়াসিমের নামে লিখে দিলেন, ওইটা কি ভালো হয় না? আমার আব্বা তখন বলতেছে এটা তুমি কী বলতেছো, মানে সম্পত্তি লিখে দিতে হবে কেন? আমার মৃত্যুর পরে তো আমার 2 সন্তানই সব কিছুর মালিক। ও তখন বলতেছে যে দুই সন্তান তো আপনি বলতেছেন, কিন্তু মানুষ তো আপনার 2 সন্তান বলে না, মানুষ তো বলে আমার 1 সন্তান, আপনার 1 সন্তান, 2 সন্তান না। আমার আব্বু তখন একটু রেগে গেছে ওর উপরে, রেগে গিয়ে বলতেছে এই যে তুমি এটা কী বলো, তুমি যখন যেভাবে পারতেছো ওভাবেই কথা বলো, বেয়াদবের মতো কথা বলো। এখানে আমার আব্বা তখন রেগে গেল, ও আমার আব্বুর সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শুরু করছে, এবং উচ্চস্বরে কথা বলতে শুরু করার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে ও আমার আব্বাকে মারতে যাইতেছে, মানে আমার আব্বার দিকে তেড়ে যাইতেছে, মানে ও তো খুব রাগী ছিল, প্রচণ্ড রাগী ছিল আমার আব্বার উপরে, মানে তেড়ে যাইতেছে আমার আব্বাকে মারার জন্য। এমন একটা আমার আব্বার উপরে একটা মানে মারাত্মক একটা আঘাত করবে এরকম একটা পজিশনে। আমি তখন ধূপ করে ওর হাত ধরে ফেলে আমার হাত ঝাড়ি মারলে আমি ওর থাপ্পড় দিয়েছি। এখন ওইখানে আমাকে থাপ্পড় দেওয়ার পরে ও ইন দ্য মিন টাইম আমার কলার চেপে ধরছে, এবং দুজনের মাঝে তখন তুমুল পরিমাণের এখানে ঝগড়াঝাটি হলো। এবং আমার আব্বা তখন করলো কি, আমার আম্মাকে নিয়ে সরে গেছে, ও তখন আমাকে মাইরে টাইরে ব্যাগটেক সব কিছু নিয়ে ওর বাসায় চলে গেছে। এবং ওর বাসায় যাওয়ার আগে ও যেটা করছে, পুলিশে কমপ্লেন করে গেছে, থানায় গিয়ে আমাদের নামে কমপ্লেন করছে, এবং অভিযোগ দাঁড় করছে যে আমি ওকে মারছি। এগুলো ডকুমেন্ট দিয়ে আমার নামে মামলা করছে, মানে মামলা বলতে জিডি করছে, করিও ওর বাসায় চলে গেছে। বিকেলবেলায় থানা থেকে আমাকে তখন মানে আমার আব্বুকে তখন ইনফর্ম করা হয় যে এমন ঘটনা, আপনার ছেলের নামে একটা জিডি হয়েছে, এটা মামলায় চলে যাবে, আপনারা এটা যত দ্রুত পারে নিষ্পত্তি করেন, জিডি উঠান। আমার আম্মা তখন করলো কি, রাতের বেলায় আমাকে নিয়ে সিনথিয়াদের বাসায় গেছে। সিনথিয়া তো ওর বাসায় চলে গেছে, আমার ছেলেকে নিয়ে চলে গেছে। পরে ওর বাসায় যাওয়ার পরে না, ও আমার বাসায় আসবে না, ও আমার সংসার করবে না, ওর শর্তই একটা, ও আমার পরিবারে এক শর্তে আমার পরিবারে এক শর্তে আসবে যদি আমার মা ওর নামে সম্পদ লিখে দেয়। আমার আব্বা আম্মা যদি ওর নামে সম্পদ লিখে দেয়, মানে আমার নামে সম্পদ লিখে দেয়, তাহলেই আমাদের পরিবারে আসবে, অন্যথাও আমাদের পরিবারে আসবে না। আমার আম্মা বলতেছে যে আরে সম্পদ কেন লিখে দিতে হবে, আমরা তো এখনও বেঁচে আছি, আমরা বেঁচে থাকা অবস্থায় আমাদের সম্পদ কেন লিখে দিতে হবে? না, ওর কথাই একটা যে না, তাহলে আমি আপনাদের ঘরে যাব না, আপনাদের ছেলেকে আপনারা আরেকটা বিয়ে করাই দেন, আমি ওর সঙ্গে থাকবো না। দেখা গেলো 2 দিন পরে আমি কি রাস্তায় ঘুমাবো? আমার তো রাস্তায় থাকা লাগবে, ওর নামে তো কিছুই নেই, ওর কোনো সম্পত্তি নেই, কিছুই নেই। আমার মা তখন বলে আমাদের নামেই তো ওর নাম, আমাদের থাকা মানেই তো ওর থাকা। না, ও বলতেছে যে না, আমি জেনে গেছি, আপনারা সব কিছু আপনাদের ছেলের নামে লিখে দিবেন, ওর কিছুই দিবেন না। আমি সারা জীবন ওর সঙ্গে থেকে লাভ কি? এখন আমার বয়স আছে, আমি অন্য কোথাও বিয়ে বসে যাবো, আমিও সংসার করবো না।
ভাই তখন এমন একটা অবস্থা হয়ে গেল যে না ওরে আর কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। সিনথিয়াকে যেই বুঝায় যেভাবেই বুঝায় ওর কারো বুঝে নিবে না, আমার সংসারেও আসবেই না। এরকম করতে 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 একটা পর্যায়ে খুব একটা খারাপ অবস্থার মধ্যে চলে গেছি, মানে এতটাই খারাপ অবস্থার মধ্যে চলে গেছি যা বলার মতো না। ও আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কথাই মানে না, এবং প্রচুর পরিমাণের পাগলামি করতেছে, প্রচুর পরিমাণের পাগলামি করতেছে। এবং একটা পর্যায়ে আমি তখন কি করব, আমার আম্মু তখন আনতে পারে নাই। আমি এই বাসা ওই বাসা দুই বাসা মিলিয়ে থাকি। এর ভিতরে হঠাৎ করে আমার আম্মুর সিদ্ধান্ত নিল যে আম্মু বরিশালে চলে যাবে। আম্মু বরিশালে চলে যাবে এবং আম্মু বরিশালে যাবে আমার মানে ওনার যে ছেলেটা হয়েছে ওটাকে নিয়ে উনি শহরে থাকবে না, গ্রামে থাকবে ওনার মায়ের কাছে, মানে আমার নানুর কাছে, মানে সরি আমার নানুর বাড়িতে থাকবে আমার মামাদের কাছে। তো আমার আব্বা তখন করলো কি আম্মুরে ওই গ্রামে দিয়ে আসছে। আম্মু চিন্তা করছে আম্মু যদি চলে যায় তাহলে হয়তো সিনথিয়া আসবে। আম্মু গ্রামে চলে যাওয়ার পরেও আমার আব্বা তখন বারবার সিনথিয়াকে ডাকতেছে, আমি ডাকতেছি, ও আসে না আসে না। শেষ পর্যন্ত ওই জিরিটা আপনার মামলাধীন অবস্থায় চলে গেছে। মামলা হয়ে যাওয়ার পরে তখন আইনিভাবে ওর যে কাবিনের টাকা, সেই কাবিনের টাকা পরিশোধ করতে হবে। তো আমি বললাম আমি যদি কাবিনের টাকাই দিই তাহলে আমার ছেলেকে আমি ওর কাছে রাখবো না, আর ও ছেলে রাখার জন্য রাজি না, আমার ছেলে আমি নিয়ে যাবো, রাখবে না। পরিশেষে আমি আমার ছেলেটাকে নিয়ে আসলাম এবং এনে ওকে আইনিভাবে যেভাবে ডিভোর্স দেওয়া দরকার বা তালাক দেওয়া দরকার সরকারিভাবে আমাকে তালাক করে দিলাম। তো তালাক করে দেওয়ার পর আমি তখন আমার আম্মুর মানে আব্বুর সঙ্গে আছে, আম্মু তখন হচ্ছে আপনার বরিশালে। এরকম করে থাকতে থাকতে মানে আম্মু আম্মু আব্বু তো সবসময় কথা বলতো মোবাইল ফোনে, ওনার মাঝে কথা হইতো। আম্মু জিজ্ঞেস করতো যে কী অবস্থা ওর, কেমন এখন কী অবস্থা, এইটা ওইটা জিজ্ঞেস করতো, আব্বু বলতো। তো এখন তো ধরেন মোবাইল ফোন অ্যাভেলেবেল হাতে ছিল, তখনও মোবাইল ফোন অ্যাভেলেবেল ছিল না। ওই বাজারে একটা ফোন ছিল, যারা মানে আমার আব্বু ফোন দিত, বাজারের লোকটা তখন মোবাইল নিয়ে বাড়ি যাইতো, আমার আম্মু তখন কথা বলতো। এই করতে করতে আমার আব্বু তো আর আম্মু মিলে তখন নাকি তারা বরিশালে আমার জন্য আরেকটা মেয়ে ঠিক করছে। আমার আম্মু বলতেছে যে বরিশালে আমার জন্য একটা মেয়ে ঠিক করছে, মেয়েটা অনেকটা লক্ষ্মী এবং খুবই ভালো পরিবারের মেয়ে, দেখতে শুনতে অনেক সুন্দর, মেয়ের নাম হচ্ছে আলো। ওই মেয়েটাকে আমার আব্বা আমার বিয়ে করাবে। আমারে বলে তুই কি বলিস, আমার আব্বা আমারে বলে। আমি বললাম যে দেখো আমার তো ছেলেটা বড় হয়েছে, এখন ওরে দেখাশোনা করার জন্য তো আমার একটা বিয়ে করাই লাগবে। আর আমি যেটা মনে করি যে শহরের মেয়েদের থেকেও গ্রামের মেয়েরা আসলেই ভালো হয়। তুমি যদি মনে করো যে গ্রামের কোনো মেয়ে আমাকে বিয়ে করাবা, তাহলে আব্বা আমি রাজি আছি। কারণ আমার তখন কেন জানি একটু শহর থেকে মনটা উঠেই গেল, যে শহরের কথাই শুনতে পারি না। যথারীতি আমি আমার আব্বারে বললাম যে ঠিক আছে আব্বা, তাহলে গ্রামের মেয়ে যদি হয় আমি বিয়ে করব। আমার আব্বা তখন বলে তাহলে আমরা যাই, মেয়ে দেখি, তোর মেয়ে পছন্দ হয় কি না, এই সে। আমি বললাম আম্মার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, তোর আম্মু তো দেখছে, তোর আম্মু বললো যে তার নাকি বেশ পছন্দ হয়েছে। আমি বললাম যদি আম্মার পছন্দ হয়ে থাকে তাহলে এখানে আমার পছন্দের কোনো প্রশ্নই আসে না। আমার আম্মা যেটাকে মানে পছন্দ করছে ওইটাই ফাইনাল। আমার আম্মার যদি পছন্দ হয়ে থাকে আমি চোখ বন্ধ করে ওই মেয়েকে বিয়ে করব। এই নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। আমার আব্বা বলে তাহলে শেষে আবার বলবি না তো, আর কোনো কিছু বলবি না তো? আমি বললাম না আব্বা, শেষে আমি আর কি বলবো, আমার শেষে আর কোনো কিছু বলার নেই, শেষে আমি কিছু বলবোই না। যদি ওই মেয়েকে আমাকে বিয়ে করায় আমি তাহলে ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, তোমরা সব কিছু ঠিকঠাক করো। আমার আব্বা বলে তাহলে ঠিক আছে। আমি বললাম যে ইভেন আমি বিয়ের দিন যাব, আমি এর আগে যাবো না, আমার ছেলেকে নিব এবং আমি বিয়ের দিনে যাব। পরে হলো কি আমার মানে বিয়ের 3 তারিখ তারা ঠিক করছে। আব্বু আমাকে যদিও আগে বলছে মেয়েটা দেখার জন্য, খুবভাবে বলছিল, কিন্তু আমি আর মেয়ে দেখি নাই। পরে বিয়ের দিন আমার ছেলেকে নিয়ে দেন আমি তখন গ্রামে গেলাম। আমার আব্বু সহ যাওয়ার পরে ওই দিন বিকালবেলা আমাদের তখন বিয়ে অনুষ্ঠিত হলো। গ্রামীণ একটা মানে গ্রামীণ পরিবেশে বিয়ে হলো। মানে একেবারে খুব যে বেশি আনন্দ ফুর্তি করে হয়েছে তা নয়, গ্রামের 2-1 মানুষ জানছে, ওভাবেই তখন বিয়েটা হলো। এবং বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন আমার বউকে নিয়ে মানে আমার মানে ওয়াইফ যে রুমে ছিল, আলো যে রুমে ছিল, আমি তখন আমার বাসর ঘরে ঢুকলাম আমার ছেলেটাকে রাইখা। এবং বাসর ঘরে ঢুকার পরে আমি আলোর চেহারার দিকে তাকায়া একটু বিস্মিত হয়ে গেলাম। মানে বিস্মিত বলতে কি, আমি আপনাকে এটুকুই বলি, মানে ওর চেহারার দিকে তাকানোর পরেই না, আমি তো এতক্ষণ ওকে ওভাবে দেখি নাই, কারণ আমার জায়গা থেকে কাজী বিয়ে পড়াইছে, ওর জায়গা থেকেও বিয়ে পড়াইছে, আমাদের পাশাপাশিও বসাইছে, কিন্তু আমার চেহারা দেখি নাই। বাট বাসর ঘরে যাওয়ার পর যখন ওর চেহারা দেখলাম, আমি একটু কেমন জানি হয়ে গেছি। মানে আসলে এটা আমি বুঝতে পারিনি ওর চেহারাটা দেখার পরে। এবং এরপরে মানে একটা স্ত্রীর প্রতি যে একটা স্বামীর ভালো লাগা, মানে শারীরিক যে একটা চাহিদা আসে ভিতর থেকে, এই জিনিসটা ওর প্রতি আমার আসতেছে না। মানে কোনোভাবে ওর প্রতি আমার এই ফিলিংসটা মানে এই অনুভূতিটা আসে না। কিরে অনুভূতিটা আসতেছে না কেন? এবং ওর চেহারাটা কেমন জানি একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। মানে ওর প্রতি আমার ভিতর থেকে কোনো রকমের চাওয়াটাই আসে না। মানে ভিতর থেকে কোনো রকমের যে ওর সাথে আমি একটা সম্পর্ক করব, ওইটা ভিতর থেকে কোনোভাবে আসতেছে না। না আসার পরেই আমি একটু মানে সারাটা রাত ও আমার দিকে কেমন জানি তাকায়, আমি ওর দিকে তাকাই, মানে মনে হয় যেন দুজনের মাঝে একটা রক্তের সম্পর্ক আছে, মানে এরকমটা মনে হয়।
আমি কি করলাম, বাসর ঘরে আমার কাছে মনে হচ্ছে যে না ও আমার আপন কেউ। মানে এক কথায় বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে ও যেন আমার বোন, মানে আমার কাছে এরকমটাই মনে হয়েছিল। ও আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, এভাবেই পুরো বাসর রাত কেটে গেল। বাসর রাত কেটে যাওয়ার পরে পরের দিন বিকেলবেলা সবাই মিলে তখন রওনা দিলাম ঢাকাতে। ও তো রওনা দিল রাতের বেলা, একসাথে ঢাকায় আসছি। এবং ঢাকায় আসার পরে আমি তারপরেও বুঝতে পারতেছি না যে ওর সঙ্গে আমি রাতের বেলায় যাই, ওর সঙ্গে শুই, কিন্তু ওর প্রতি আমার কোনো রকমের শারীরিক চাহিদাটা আসে না, মানে কোনো রকমেরই আসে না। এবং ও আমার প্রতি ওরকম কোনো চাহিদা আমি দেখতে পাই না। তো এমন করতে করতে আমি আমার মায়ের তখন জিজ্ঞেস করি, মানে আমার যিনি মা আর কি, আমি ওনাকে বলি যে তোমরা আলোরে কই পেয়েছো? মা বলে আমি তো আমাদের গ্রামের বাড়িতে গেছি, যাওয়ার পরে এই মেয়েটা একটা পরিবারে ছিল এবং ওই পরিবারটা খুব ভালো, এবং তারাও আগে বরিশাল শহরে থাকতো, এখন গ্রামে থাকে। এবং মেয়েটা খুব ভালো, মানে খুবভাবে হচ্ছে আমার আমার সেবা যত্ন করলো, তোর ছোটো ভাইটার সেবা যত্ন করলো, আমাদের সঙ্গে ছিল, আমার খুব ভালো লাগছে। আর দেখতেও চেহারাটা কতটা মিষ্টি, কতটা সুন্দর, যার জন্য আমি এই মেয়েটাকে তোকে মানে বিয়ে করাইলাম, এটা আমার পছন্দ, আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করাইছি। তো আমি আম্মারে বলি, আম্মা তোমার পছন্দ হয়েছে, তুমি বিয়ে করাইছো, তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার কাছে কেমন জানি ভিতরটা একটু অন্যরকম লাগতেছে। তুমি কি খেয়াল করে দেখছো আলোর চেহারা মনে হয় যেন আমার চেহারার মতো? আমার আম্মা বলে, ধুরু এসব কথা কে বলে তোর, উল্টাপাল্টা কথা। আমি বললাম যে না মা, উল্টাপাল্টা কথা না, তুমি আসলে একটু খেয়াল করে দেখো, আলোর চেহারার সঙ্গে আমার চেহারার কেন জানি মানে হুবহু মিল মনে হচ্ছে। আমার আম্মা তখন আমাকে গালাগালি করলো, তুই পাগল হয়ে গেছিস, তোর ব্রেনে সমস্যা দেখা দিছে, তুই ডাক্তার দেখা, এইসব বাদ দে। তা আম্মু আমাকে কোনো মানে সাইড দিল না বা কোনো কিছু বললো না। না বলার পরে আমি যতই ধরেন আলোর সঙ্গে মিশি, মানে আলোর সঙ্গে মিশার জন্য চেষ্টা করি, মানে আমার ভিতর থেকে ওর প্রতি কোনো রকমের চাহিদা আসে না, মানে কোনোভাবেই ওর প্রতি আমি মানে কোনো রকমই ওর প্রতি আমি কোনো রকমে আমার ভিতর থেকে কোনো অনুভূতি আনতে পারতেছি না। তখন চিন্তা করলাম যে আসলে এরকমটা কেন হচ্ছে, তার কারণটা কি। দেন আমি তখন একটা হুজুরের সাথে আলোচনা করলাম, আমাদের মানে এলাকারই একজন হুজুর আছে, নাম করা, উনি মুফতি, ওনার সঙ্গে আলোচনা করলাম। এবং তিনি আমাকে বলতেছে যে ওয়াসিম, একটা কাজ করো, যদি তার সঙ্গে তোমার সত্যি রক্তের কোনো সম্পর্ক থেকে থাকে, লাইক সে যদি তোমার বোন হয় বা এরকম যদি কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু তার প্রতি তোমার কোনো রকমের অনুভূতি জাগবে না। তুমি শত চেষ্টা করলেও তার প্রতি তোমার ওই ফিলিংসটা তুমি আনতে পারবা না, কারণ সে তো তোমার বোন। আমি তখন বললাম, তাহলে সে আমার বোন কিনা সেটা বোঝার উপায় কি? তিনি আমাকে কয়েকটা উপায় বললো, বাট সেই উপায়ের মধ্যে আমার বউ বলতে আলো তখন রাজি না। তো এইভাবে আলোর সঙ্গে আমার প্রায় আপনার 2 মাসের মতো সংসার করলাম, কিন্তু 2 মাসে আমাদের মাঝে কোনো রকমের সম্পর্ক হয় নাই। ও পড়ে আছে, এবং 2 মাস পরে 3 মাসের মাথায় ওর মা, মানে আলোর আম্মা তখন ঢাকাতে আসছে ডাক্তার দেখানোর জন্য। তো আলোর আম্মা ঢাকাতে আসছে ডাক্তার দেখানোর জন্য, পরে উনি তো আবার গ্রামের মানুষ, অতটা ভালো বুঝে না। আমি ওনাকে ডাক্তার দেখাইতে নিয়ে গেছি, সাথে আলোকেও নিয়ে গেছি। তো সেই ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার পরে আমার ভিতর তখন হঠাৎ করে আসলো, মানে আমার ভিতর কেন জানি মনে হচ্ছিল যে এইটা আলোর মা না। মানে যে মহিলাটাকে আমি দেখলাম, যে মহিলাটা আমার সঙ্গে আসছে, মূলত সে আলোর মা না, কারণ তার সঙ্গেও আলোর চেহারার তেমন কোনো মিল নাই। তো আমি তখন বুদ্ধি খাটায় করলাম কি, হসপিটালে নিয়ে ওদের দুজনের ডিএনএ টেস্ট করাই ফেললাম, মানে ডিএনএর রেখে দিলাম, স্যাম্পল রেখে দিলাম। এবং স্যাম্পল রাখার পরে যখন আমি ডিএনএর রিপোর্ট হাতে পেলাম, রিপোর্ট হাতে পাওয়ার পরে যা দেখলাম যে আলোর সঙ্গে আলোর মায়ের ডিএনএ ম্যাচ করে না। তো আমি যে আলোর ডিএনএ টেস্ট করাইছি, আলোও কিন্তু নিজে বুঝতে পারবে না। আমি বললাম তোমাকে একটু চেক আপ করাই, তোমার একটু চেক আপ করে, চেক আপের কথা বলে কিন্তু আমাকে নিয়ে গেছিলাম, সেখানে আমি ওর ডিএনএ টেস্ট করাইছি। এবং এরপরে যেটা হইলো যে ওর মায়ের সঙ্গেও ডিএনএ ম্যাচ করে নাই। যখন ডিএনএ ম্যাচ করে নাই, আমি তখনই কথাগুলো আমার মাকে বলতে ভয় পাচ্ছিলাম, মানে আমার আম্মুকে আমি এই কথাগুলো বলতে ভয় পাচ্ছিলাম যে মা মেয়ে তো ডিএনএ ম্যাচ করার কথা, তাদের ডিএনএ যেহেতু ম্যাচ করে নাই, তাহলে এখানে কোনো না কোনো বড় ধরনের একটা ঘাটতি আছে। এবার আমি আস্তে আস্তে করে আলোর আম্মুর সঙ্গে কথা বলি যে এটি কি আপনার আসলেই আপনার মেয়ে, এবং এটা সেটা বলি। তো উনি সবসময় মানে একদম দৃঢ় কণ্ঠে উনি বলে যাচ্ছে যে এটা ওনারই মেয়ে। বা এই বিষয় নিয়ে আবার একটু বাড়তি কথা বলতে গেলে উনি কেমন যেন একটু মাইন্ড করে ফেলে, একটু রাগ করে ফেলে। তো মানে যতভাবেই জিজ্ঞেস করি, যেভাবেই জিজ্ঞেস করি, ঘুরিয়ে পিছিয়ে যেমনিই জিজ্ঞেস করি, ওনার কথাই একটা যেটা ওনার মেয়ে এবং ওনার একমাত্র মেয়ে। উনি আমার সঙ্গে এভাবেই কথা বলতেছে, আমার একমাত্র মেয়ে, আমার মেয়ে, এরকম করেই বলে। আমি আর ওনার সঙ্গে কথা বাড়াইলাম না বা ওনার আর কিছু বললাম না। না বলার পরে আমি চিন্তা করতেছি যে ঠিক আছে, যদি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে তো ভালো। এমন করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেল। অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে আমি একদিন আলোর এক দুঃসম্পর্কের চাচাতো বোন হয় ওই মেয়েটার সঙ্গে কথা বলি, যেটা আলোর থেকেও বড়, মানে আলোর থেকেও মোটামুটি অনেকটা বড়। উনি আবার ঢাকায় থাকে। ওনার সঙ্গে কথা বলার পরে উনি আমাকে বলতেছে যে আসলেই ঠিক, আলো কিন্তু ওদের মেয়ে না।
আলোকে ওরা মানে পালক আনছিল এবং পালক এনে আলোরে পালছে এবং অনেক দিন পর্যন্ত আলোর ওই মা কিন্তু এসে আলোকে বরিশালে ওখানে দেখে গেছে। তা আমি বলি, আলোর সেই মায়ের কোনো ঠিকানা কি আপনি দিতে পারেন? বলে, না, আলোর ওই মায়ের ঠিকানা তো আমি দিতে পারি না, তবে আলোর ওই মায়ের ঠিকানা জানবে একমাত্র আলোর মানে যে এখন আলোকে যে পালক আনছিল ওর যে পালক মা আছে, শুধু পালক মাই জানবে যে আলোর অরিজিনাল ঠিকানাটা, মানে অরিজিনাল মায়ের ঠিকানা। কারণ ওই মহিলা কিছুদিন আসছে, এরপরে আর আসে নাই। তা আমি আমার শাশুড়ি যেমনি তেমনি যেভাবেই পারতেছি বুঝাইতেছি এবং কোনোভাবেই উনি মানতে রাজি না। মানতে যখন উনি রাজি না, তখন একদিন হলো কি আমার শ্বশুর বাড়িতে আমি যাই, এতে বিয়ের প্রায় 6 মাস পরে। এই 6 মাসের ভিতরে আলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি, যদিও আলো আমার সঙ্গে শারীরিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক করতে চেয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে এটাকে ইগনোর করে গেলাম। এরপরে যেটা হইলো, একদিন আমার বরিশালে আমাদের ওই গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে কথায় কথা ওঠার পরে আমি আমার শ্বশুর শাশুড়ি দুজনকে উভয়ে রেখে বললাম যে আপনারা বলেন যে আলো আসলে আপনাদের মেয়ে কিনা। তারা বলতেছে যে হ্যাঁ, আলো অবশ্য আমাদের মেয়ে। আমি তখন বললাম যে আলোর সঙ্গে আলোর মায়ের ডিএনএ ম্যাচ করে না। ওই জায়গার মধ্যে বলে দিলাম, এই প্রথম জানাইলাম যে আলোর সঙ্গে আলোর মায়ের ডিএনএ ম্যাচ করে না, তাহলে আলো তার মায়ের মেয়ে কিভাবে হলো। এটা বলাতেই তাদের মাঝে তখন একটা মানে ঢুকে গেল, জামা এটা কখন করলো বা কিভাবে করলো। আমি বললাম, দেখেন, আপনারা যদি চান যে আমার আব্বা আম্মাকে জানাতে, বিষয়টা জানাতে পারেন, কিন্তু আমি তাদেরকে জানাইনি। আমার কাছে সত্যিই জানতে হবে যে আসলেই আপনারা আলোর বাবা মা কিনা, কারণ ডিএনএ কিন্তু আলোর মার সঙ্গে আলোকে ম্যাচ করে নাই। এবং তখন আলোর বাবা যেন একটু মুখটা একটু কালো করে ফেলছে, মানে খুব কালো করে ফেলছে। কালো করে আমাকে বলে, তোমার তো এত কিছু খোঁজার দরকার নেই, আমার মেয়ের যখন বিয়ে হয় তখন তার জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে হয়, সেই কাগজে তো আমাদের নাম লেখা আছে। আমি বললাম, লেখা থাকতে পারে আপনাদের নাম, কিন্তু মেয়ে তো আপনাদের না। এই নিয়ে তর্কাতর্কি ঝামেলা। আলোর সঙ্গেও তখন আলো তার মাকে চাপ দিতেছে, সত্যি কথা বলো, আমি তোমাদের মেয়ে কিনা, এটা সেটা করার অনেক দিন পরে তখন আলোর মা, মানে আলোর যে পালক মা আছে, আলোর ওই পালক মা তখন আলোকে জানায় যে হ্যাঁ, সে আলোর আপন মা না। তখন আমি চিন্তা করলাম, যদি সে মানে আলোর আপন মা না হয়, তাহলে আলোর আপন মাকে, এবং আলো যে আমার বোন, এটাও তখন আমি শিওর হয়ে গেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আলোর মা যে সেই আমার মা, আমি যদি আলোর মাকে ধরতে পারি তাহলে আমি আমার মাকে পেয়ে যাব। আলোর মাকে ধরতে পারলে আমি আমার মাকে পেয়ে যাব। সো আমি আমার মাকে ধরবো, আমার মাকে আমি ধরবো, এই চিন্তা করি আমি তখন আলোর মানে আমার শাশুড়িকে প্রেশার দিচ্ছিলাম। প্রেশার দিতে মানে শাশুড়ি বলে না, বহু কষ্টের পরে, অনেক ঝামেলা, অনেক প্রবলেমের পরে আমার শাশুড়ি তখন বললো যে হ্যাঁ, আলোর মা আছে, তবে অমুক জায়গায় থাকে। মানে উনি আমাকে ঠিকানা দিল, ওনার অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে, উনি সেই পরিবারে থাকে এবং সেখানে গেলে তুমি বুঝতে পারবা। আমি বহু কষ্ট করে ঠিকানা নিলাম, আপনার রংপুরে ওনার বিয়ে হয়েছে, জয়দেবপুর বলে একটা জায়গা আছে, ওইখানে বিয়ে। আমি সেই জয়দেবপুরের ঠিকানা অনুসারে তখন হাঁটতে শুরু করলাম। একইভাবে হেঁটে হেঁটে মানে খুঁজতে আমি তখন জয়দেবপুরের সেখানে আমি তখন আলোর অরিজিনাল মায়ের সন্ধান পেলাম। এবং আলোর অরিজিনাল মায়ের সন্ধান পাওয়ার পরে উনি তখন বয়স হয়ে গেছে, আমি তখন ওনার সঙ্গে কথা বলি। এখানে আবার অনেক ঘটনা আছে, ওনাকে খুঁজে পাওয়ার পিছনে অনেক কারণ আছে, ওই বিস্তারিত আপনাকে নাই বলি, কিন্তু যেভাবেই হোক আমি অনেক খোঁজাখুঁজি করে ওনাকে সেখানে পাইছি এবং আলোকেও সেখানে নিয়ে গেছি। বিশ্বাস করেন, আলোর চেহারার সঙ্গে ওই মহিলার চেহারা হুবাহুব মিল, মানে একদম সম্পূর্ণ মিল। এটা যে মা মেয়ে তা এক নজর দেখলেই সবাই বলে দিবে। আলো তার মাকে দেখে কান্না শুরু করে দিয়েছে, মানে অঝরে কান্না করতেছে, এবং আলোর মাও আলোকে দেখে খুব কান্না করতেছে, এত বছর পরে মা মেয়ের দেখা। তো এরপর আমি আলোর মাকে বললাম যে আমি শুধু এটাই জানতে চাই যে আলো আপনার মেয়ে না আমি কে। পরে উনি বলে, না, আমার তো একটাই মেয়ে হয়েছিল, আমার মেয়েটা হওয়ার পরে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার মানে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার হাজব্যান্ড ভালো মানুষ ছিল না, খুব খারাপ মানুষ ছিল, ওনার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয় এবং ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেই আমাকে আরেক জায়গায় বিয়ে দিবি, কিন্তু আমার মেয়েটাকে আমি রাখতে পারতেছিলাম না, যার জন্য আমার মেয়েটাকে আমি তখন ওখানে পালক দিয়ে দিই। পালক দেওয়ার পরে মাঝে মাঝে যাইতাম, বাট ওনারা আমাকে ভালোভাবে দেখতো না, আমাকে ভালোভাবে নিত না, আমি গেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। একটা পর্যায়ে আমি ওখানে যাওয়া বাদ দিয়ে দিছি, জানতে পারছি আমার মেয়েটা ওখানে ভালোই আছে। এরপরে বাজানো আর আমি ওখানে যাই নাই। তবে হ্যাঁ, আমার একটাই কন্যা সন্তান হয়েছে, আলো, এবং আমার আর কোনো ছেলে মেয়ে হয় নাই। পরে আমি বললাম, আপনার স্বামী লম্পট খারাপ, এটা আপনি কেন বলতেছেন? বলে, আমার স্বামী এর আগেও আরও অনেকগুলো বিয়ে করছে, তো এইটাও আমার কাছে লুকাইছে, এবং আমি ছাড়া ওর আরও ওয়াইফ ছিল। পরে আমি বললাম, তাহলে কি এরকম কিছু হতে পারে যে আপনার স্বামীর কোনো অ্যাড্রেস আপনি আমাকে দিতে পারেন? উনি বলে, বাবা, আমার কাছে এরকম কোনো অ্যাড্রেস কিছু নাই, আর উনি যে আমাকে বিয়ে করছে, উনি মূলত আমাকে মানে কোনো কিছু দিয়ে বিয়ে করে নাই, মানে কোনো ঠিকানা মিকানা এগুলো দিয়ে বিয়ে করে নাই, কোনো কাবিনের পেপার আমাদের হয়নি।
উনি আমাদের বাড়িতে আসছে, আমার আব্বাকে কেমনে কেমনে পটাইছে, পটায় উনি আমাকে বিয়ে করছে। উনি আমার কোনো ঠিকানা ওনার আমার জানা নাই। আমি বললাম দেখেন না কোনো রকমের ঠিকানা বলা যায় কি না। উনি বলে না বাবা, ওনার কোনো ঠিকানা আমার জানা নাই। এরপর আমি ওনার কাছ থেকে যতটুকু ক্লো পেলাম, মানে যতটুকু মানে আপনার ঠিকানা পেলাম, সেই ঠিকানা আমি তখন আমার আব্বাকে খুঁজতে শুরু করলাম। দেশ বিদেশে এখানে সেখানে অনেক জায়গায় আমি আব্বাকে খুঁজলাম। দীর্ঘ প্রায় 1 বৎসরের মতো আমি খুঁজে বেরিয়েছি, কিন্তু ওই 1 বৎসরেও আমি আমার বাবার কোনো সন্ধান পাই নাই। বাবার সন্ধান না পাওয়ার পরে এদিক দিয়ে ধরেন আমার ছেলেটাও বড় হয়ে গেছে, এবং এই 1 বৎসরের ভিতরে আমার মানে আলোর সঙ্গে আমার কোনো রকমের শারীরিক সম্পর্কই হয়নি, এবং আমি ওইটাই বুঝে গেছি যে আলোর সঙ্গে আমার ব্লাডের কোনো সম্পর্ক আছে। পরে আমি চিন্তা করলাম যে আলো, আমি আসলে মানে এই সম্পর্কটা রাখতে চাই না। আলো আমাকে বলে যে আমি সব মেনে নিয়েছি, আমার সব ঠিক আছে, আমি আপনার সঙ্গে থাকবো, আপনি সব ভুলে যান, আমরা একসঙ্গে থাকি। কিন্তু ভাই আসলে মানে যাকে ভিতর থেকে যার প্রতি ফিলটা আসবে না, সেটা আপনি যতই চেষ্টা করেন এইটা আর হবে না। আলো জোর জবরদস্তি করতেছে আমার সঙ্গে থাকার জন্য। তখন আমি একটা সময় মানে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে আমি তখন আলোকে তালাক দিয়ে দিলাম। এবং আলোকে তালাক দেওয়ার কারণে আমার আব্বা আম্মা দুজনে আমার উপরে এবার খুবভাবে রাগ করছে। মানে এরকমভাবে রাগ করছে যে আমাকে মানে বলতেছে আমি যেন বাসা থেকে বেরিয়ে যাই, আমি যেন এই বাসায় না থাকি, আমার ছেলেকে নিয়ে আমার যেখানে খুশি আমি যেন সেখানে চলে যাই, আমি যেন তাদের সাথে না থাকি, তাদের সঙ্গে কোনো যোগাযোগ না করি, তাদের সঙ্গে কখনো কথা না বলি, এবং তারা আমাকে তাদের সন্তান হিসেবেই মেনে নিতে চায় না। আমাকে বলে তুই আমাদের ঘর থেকেই বেরিয়ে যা, তুই আমাদের সন্তানই না। উনি খুব খারাপ ব্যবহার আমার সঙ্গে আমার আব্বা আম্মা করে। তো যাই হোক, আমি তারপরেও মেনে নিয়েছি যে আব্বা আম্মা এরকম করতেছে, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময়। আমি আবার আমার আব্বা আম্মার সঙ্গে ভালো থাকার চেষ্টা করতেছি, এবং এভাবে থাকতে থাকতে আলোকে ছেড়ে দেওয়ার পরে আমার মা আলোকে ছেড়ে দেওয়ার কিছুদিন পর আমার বলতেছে তুই মেয়েটারে ছেড়ে দিলে মেয়েটার উপরে এখানে কী পরিমাণে নির্যাতন হইতেছে তা তোরে বলে বোঝাতে পারবো না। তখন মা আমাকে বলল আলো ওই ঘরে 1 সেকেন্ডের জন্য শান্তি পাইতো না, প্রচুর পরিমাণের কষ্টে থাকতো, এতটাই কষ্টে থাকতো যা বলার মতো না। এবং সেখানে তার যে মানে দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা ওই বাড়িতে আছে, তারা তাকে শারীরিকভাবেও নির্যাতন করতো। এগুলো জানার পরে আম্মার কাছ থেকে এগুলো শুনে আমি তখন আলোর সঙ্গে যোগাযোগ করি, এবং যোগাযোগ করে সে আমার উপরে খুব রাগ, খুব অভিমান, আমি তাকে কেন ছেড়ে দিলাম। পরে আমি বললাম আলো, আমি তো তোমার ভাই, আমি তোমাকে ভাই হিসাবে অন্য একটা জায়গায় বিয়ে দিতে চাই, তুমি যদি রাজি থাকো। আমাকে বলে যে না আমি বিয়ে বসবো না। আমি বললাম না আমি তোমাকে বিয়ে দিব। এমন করতে করতে আমার দুঃসম্পর্কের এক বন্ধুই হয়, নাম হচ্ছে মুক্তার ভাই, উনি আমার থেকেও সিনিয়র। তখন আমি চিন্তা করলাম যে এই মুক্তার ভাইয়ের কাছে আমি আলোকে বিয়ে দিব। মুক্তার ভাইও একটা মানে উনিও মানে ম্যারিড আর কি, বিয়ে করছে, ওনার 2টা বাচ্চা আছে, উনিও ভালো একটা মেয়ে খুঁজতেছে। পরে আমি আলোর কথা ওনাকে বললাম, কিন্তু এখানে আমি একটা কাজ করছি, আমার সঙ্গে যে আলোর বিয়ে হয়েছে, এত বছর যে আলো আমার সঙ্গে ছিল, এই কথাগুলো আমি আর ওনাকে বলি নাই। যেহেতু মহল্লার মানুষ, কথাটা যদি বাইরে ছড়াছড়ি হয়ে যায় এটা আরও খুব খারাপ হবে। যেহেতু উনি আলোকে কখনো দেখেও নাই, বা আলো আর ওভাবে কখনো কারো সামনে যায়নি, তাহলে ওনার সঙ্গে আলোর বিয়ে হলেও কোনো প্রবলেম নাই। আমি তখন এই মুক্তার ভাইকে আলোর ছবি দেখাইলাম, উনি এক দেখায় রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমি তখন এই আলোকে মুক্তার ভাইয়ের সঙ্গে গোপনে সম্পূর্ণ আমি নিজে দায়িত্ব নিয়ে আলোকে গ্রাম থেকে এনে আমার আন্ডারে রেখে তারপরে আমি আলোকে এই মুক্তার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিই। এবং এইটা সম্পূর্ণ আমি একাই করি, এটা আমি কাউকে রাখি না, আমার আব্বা আম্মাও না, আলোর পরিবারের কাউকে না। আলো একরকম বাসা থেকে ভাইকে চলে আসে, তার গ্রাম থেকে, বরিশাল থেকে ভাইকে আসার পরে এইখানেই লোকের কাছে আমি আলোকে বিয়ে দিয়ে দিই। তো আসলে আমি এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছি, মুক্তার ভাইকে বিস্তারিত সব কিছু না বলে মুক্তার ভাইয়ের কাছে আলোকে বিয়ে দিয়ে। তো এরপরে আমি মুক্তার ভাইয়ের কাছে আলোকে বিয়ে দিলাম, এবং বিয়ে দেওয়ার পরে যেটা হয়েছে, মুক্তার ভাই আসলে আলোকে ওভাবে নেয় নাই, মানে যেভাবে তার নেওয়ার কথা আসলে ওভাবে নেয় নাই। প্রতিনিয়তই আলোর উপরে নির্যাতন করতো, অত্যাচার করতো, অবিচার করতো, কোনোভাবেই উনি আলোকে শান্তি দিত না। আলো প্রতিটা মুহূর্তে ওনার ওখানে কষ্টেই থাকতো। উনি কেন আলোর উপরে এভাবে নির্যাতন করে, আলোর উপরে মানে আলোকে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করে, এই জিনিসগুলো যখন আমি ঘাঁটতে গেলাম বা খুঁজতে গেলাম, বের করতে গেলাম, তখন আমি যেটা জানতে পারলাম যে মুক্তার ভাইয়ের সঙ্গে আলোর বিয়ে হবার কিছুদিন পরেই আলোর ভাই মুক্তার ভাই আলোর ওই গোপন সম্পর্কটা জেনে ফেলে, মানে আমার সঙ্গে বিয়ের কথাটা। তো মুক্তার ভাই খুব জেন্টেল মানুষ ছিলেন, যার কারণে উনি আমাকে ডিরেক্টলি বলে নাই বা আমাকে কোনো কিছু করে নাই, কিন্তু এই প্রতিশোধটা উনি আলোর উপরে নিতেছে। এমন কোনো দিন নেই মেয়েটার গায়ে হাত তোলে না, মেয়েটাকে টর্চার করে না, মেয়েটাকে মারে না। তো মানে আমি আর এই জিনিসগুলো নিতে পারতেছিলাম না। মানে একটা পর্যায়ে মনে হলো যেন আসলে মানে কোনোভাবেই আমার কাছে এই জিনিসটা আর কাম্য হইতেছে না। আমি শেষ পর্যন্ত করলাম কি, আলোর সেই ঘর থেকেও নিয়ে আসলাম। ওই ঘর থেকেও আমি সম্পূর্ণ আমার নিজের দায়িত্বে আমি ওই ঘর থেকে ওর সাথে তালাক করাই দিলাম মুক্তার ভাইয়ের সঙ্গে,
এবং তালাক করাই দিয়ে আলোকে আমি সেই ঘর থেকে এনে আমি তখন আলোকে আলাদা একটা বাসা ভাড়া করে দিলাম। ওই বাসা আমি তখন আলোকে রাখতে শুরু করি। এদিক দিয়ে আমার পরিবার আমাকে বিয়ে কর বলে আমার জান ফাটায় ফেলতেছে। আমি আর বিয়ে করব না, আমি ছেলেটাকে নিয়ে বড় করতেছি এবং আস্তে আস্তে করে ছেলেটাকে বড় করতেছে। ও যদি মানুষের মতো মানুষ হতে পারে, ও যদি ঠিক হতে পারে, তাহলে হয়তো আমার এই কষ্টগুলো মিশে যাবে বা সব কিছু ঠিক হয়ে যাবে। তা আমি আলোকে বারবার বলতেছি যে আলো, তুমি একটা কাজ করো, তুমি একটা বিয়ে বসে যাও, আমি তোমাকে আরেকটা বিয়ে দেবো। কিন্তু আমার কোনোভাবেই বিয়ে বসতে রাজি নাই। আমি ওকে বললাম যে তোকে বিয়ে বসো না, ও বিয়ে বসবেই না। শেষ পর্যন্ত কার সাথে জানি আলোচনা করে একটা চাকরি নিয়ে নিচ্ছে। ওই চাকরিটা করতেছে, ও বিয়ে করে না। চাকরিটাই করবে, বিয়ে করে না, কোনোভাবেই বিয়ে করে না। যতভাবে বললাম, যেভাবেই বললাম যে না, ও বিয়ে করবেই না। আর আমার আব্বা আম্মা আমাকে চাপ দিতেছে, তুই বিয়ে কর, জীবনটা নষ্ট করিস না। তো আমিও আর বিয়ে করলাম না, বিয়ে না করে এই জীবনটা কাটাই দিলাম। এবং শেষ পর্যায়ে এসে ভাই যেটা জানতে পারলাম, যেটা সিনথিয়া আমার সংসার থেকে চলে যাওয়ার সময় যা বলে গিয়েছিল, কথাটা আসলেই সেটাই সত্য হয়েছে। আমার বাবা মা দুজনে আমার সন্তান আমার ছেলেকে বা আমাকে আমার বাবা কোনো কিছুই দেয়নি। আমার যে একটা ভাই হয়েছে পরে আমার মায়ের গর্ভে, আমার ওই ভাইয়ের নামে আমার আব্বা আম্মা তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়েছে, আমার বাড়ি এবং জায়গায় সম্পত্তি সব কিছুই। তো এইটা নিয়ে যখন আমি তাদের সঙ্গে কথা বলেছি, আমার আব্বা আম্মার সঙ্গে, যে আপনারা তো আমাকে কোনো কিছু দিলেন না, তার সিনথিয়া যা বলে গেল তাই তো সত্য হলো। আমার আব্বা আম্মা আমাকে একটা কথাই বললো, তুমি আমার কথা শোনো নাই, আমাদের কথা মানো নাই। আমরা তোমার ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করছি এবং এই পর্যন্ত তোমাকে আনছি। এরপরে আমরা তোমাকে বিয়ে করালাম আলোকে, তুমি আলোকে কেন ছেড়ে দিলা? এবং আমাদেরকে না জানায় তুমি সিনথিয়া নামের একটা মেয়ের ঘরের ভিতরে এনে লুকাইলা, তোমার জন্য আমরা জেল খাটছি। একটা মানুষকে অপবাদ দিতে হলে যা দেওয়া দরকার আর কি, এই সমস্ত অপবাদগুলো আমাকে আমার পরিবার দিল। এবং দেওয়ার পরে আমার কেন জানি মনে হলো, যে পরিবারে আমি কোনো সম্পত্তি পাইলাম না, কোনো কিছুর মালিকই আমি হলাম না, আমি সেই পরিবারে থাকবোই না। একটা পর্যায়ে আমি এই পরিবার থেকে রিটায়ার নিয়ে নিলাম, পরিবার থেকে আমি চলে আসছি। এবং পরিবার থেকে আসার পরে আমি পুনরায় আবারও আলোর সঙ্গে থাকতে শুরু করি। আমরা একই বাসায় থাকি, আলো এক বাসায় থাকে, আমি এক বাসায় থাকি। আমি আমার ছেলেটাকে এটা বলেই বড় করতেছি যে এটা তোমার পুপু, তুমি পুপু হিসাবে কথা বলবা। আমার ছেলে এখনও জানে যে এটা ওর পুপু। তো আলো আর আমি একই কারখানায় চাকরি করি, একই প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের জীবনে প্রায় বহু বৎসর কেটে গেল, এখন প্রায় দুজনেই মিডল বয়স পেরিয়ে গেছি। তো এখন এসে আলো আমাকে বলতেছে যে জিনিসগুলো সব কিছু বাদ দিয়ে আমরা কি নতুন করে সংসার করতে পারি না? আপনার হয়তো আমার দিকে ফিলিংস আসে না, কিন্তু আমার ফিলিংসটা আপনার দিকে আসে। কিন্তু কোনোভাবেই আমি নিজেকে যতভাবেই চাচ্ছিলাম যে ওর সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য, আমার ভিতর থেকে পারি না। এরপরেও শেষ জীবনে আসার পরে মানুষ নানান ধরনের কথা বলে। আমরা যে বিল্ডিংয়ে থাকি, আশেপাশের সব মানুষরা জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা সবাই জানে এবং এটাই সবাই বলে। তো আমাদেরকে নিয়ে নানান ধরনের কথাবার্তা মহল্লার মানুষরা বলে, যেটা শুনতেও খারাপ লাগে। তো এখন আমি অনেক মুফতির সঙ্গে কথা বলেছি। কোনো মানুষ আমাকে বলে আপনি বিয়ে করতে পারেন, আবার কোনো মানুষ বলে যে না, যদি আপনি এটা শিওর হয়ে থাকেন এটা আপনার বোন, তাহলে আপনি বিয়ে করবেন না। ঠিক আসলে এই মুহূর্তে আপন ভাই একটা সমস্যার মধ্যেই পড়ে আপনাকে এতক্ষণ পর্যন্ত এতগুলো কথা বলা। কেউ বলে বিয়ে করে ফেলেন, আবার কেউ বলে বিয়ে করলে খুব বড় পাপ হবে, অন্যায় হবে। আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না যে আমি আসলেই শেষ বয়সে এসে ওকে বিয়ে করবো কিনা, বা এইভাবে থাকতেছি, এটাও তো এক ধরনের পাপই হচ্ছে। এই সমস্যাটার সমাধানের জন্য আপনাকে আমি আমার কথাগুলো বললাম। আমি এবং আমার আলো, আমরা দুজনেই আপনার গল্প শুনি এবং আপনি বিশ্বাস করবেন, আমার ছোট ছেলে আপনার অনেক বড় ফ্রেন্ড, ও আপনার গল্প শুনে। ভালো থাকবেন ভাই, আমাকে একটা পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ছেলে, ঢাকার ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ওয়াসিম হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। ওয়াসিম ভাই ঢাকারই বাসিন্দা, ঢাকায় থাকে। উনি একটা একটা ভাড়া বাসায় থাকে, একটা প্রতিষ্ঠানে চাকরি করে। সেই প্রতিষ্ঠানে উনি বর্তমানে আপনার সুপারভাইজার হিসেবে আছে এবং তার যে বোন আছে বা ওয়াইফ আছে, যাই বলেন, আলো একটা ভালো অবস্থানের মধ্যেই আছে এবং তাদের দুজনের আয় ইনকাম অনেক ভালো, তারা সাংসারিক জীবন অনেকটা ভালো আছে, কিন্তু তারা স্বামী স্ত্রী নয়। এখন প্রশ্ন হচ্ছে, তারা স্বামী স্ত্রী হতে চায়, আইন বা ইসলামের বৈধতা দেয় কিনা? এখন এই প্রশ্নের উত্তরে বলতে গেলে আমি কোনো হুজুর না বা কোনো মুফতি না, কোনো আলেম না, এই বিষয়ে আমি বিস্তারিত কোনো কিছু বলতে পারি না। তবে একটা কথাই বলতে পারি যে ওয়াসিম ভাই যে বারবার বলে সে তার বোন, আমি তাকে বলেছিলাম যে আপনার যে এটা বোন, আপনি তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা কি করেছিলেন, আপনি কি শিওর? সে বলে কোনো পরীক্ষা করেনি, কিন্তু সে ভিতর থেকে জানে যে এটা তার বোন। তাই আমি বললাম, আপনি ভিতর থেকে যদি আপনার বোন মনেই করেন, আপনি মনে করেন আপনার বোন, এটা আপনার বোন নাও তো হতে পারে। পৃথিবীর সব নারীর প্রতি কিন্তু সব পুরুষের অনুভূতি আসে না, হয়তো তার প্রতি আপনার অনুভূতি আসে না। অনুভূতি না আসলেই যে সে আপনার বোন হয়ে গেল তা তো নয়।
আগে আপনি পরীক্ষা করান, শিওর হন যেটা আপনার বোন কিনা। তবে সে মানে পরীক্ষা করাতে যেতেই চায় না, মানে ওই লাইনটাতে সে যাবেই না। তো আমি ওনাকে ঠিক এই জায়গায় এসে কী পরামর্শ দিবে এটাও জানি না। ওনাকে আমি ভিডিও কলে যতটুকু দেখলাম, উনি খুব বয়স্ক একজন মানুষ, প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছে, এবং আলো ম্যাডামকেও দেখলাম তিনিও শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। এখন আপনারা যারা গল্প শুনেছেন, আপনারা বিচক্ষণ মানুষ, আমি জানি আপনারা খুবই ট্যালেন্ট। যারা গল্প শুনেছেন তারা নিজেদের মতো করে আলো এবং ওয়াসিম ভাইয়ের জন্য একটা পরামর্শ লিখে যাবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী হয়তো তারা একটা নতুন সংসার বাঁধবে, অথবা তারা দুজনে আলাদা হয়ে যাবে, একসঙ্গে তারা থাকবে না, এটাও তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমিও আপনাদের কমেন্ট পড়বো, বা এই বিষয় নিয়ে আমি কোনো কমেন্ট করলাম না এই মুহূর্তে। কারণ আমি কেন করলাম না আমি সেটাও বলি। আমি করলাম না এই কারণে, কারণ ওয়াসিম ভাই আমাকে ক্লিয়ারলি সে বলতে পারেনি যে সেটা তার বোন কিনা। তবে সে মনে করে তার বোন, ওই হিসেবে আপনারা মন্তব্য করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।